বলছে যে অজানা একটা শক্তির প্রভাবে তৈরি হয়, এটাকে সুন্দর একটা নাম দেওয়া আছে, কি জানো? ভাইটাল ফোর্স থিওরি। তোমার বইয়ের মধ্যে লেখা আছে, আমি তোমাকে দেখাই। এই যে দেখো, ভাইটাল ফোর্স থিওরি, এই যে দেখো লেখা আছে ভাইটাল, এই যে দেখো ভাইটাল ফোর্স থিওরি, বা যেটাকে সুন্দর করে বলে প্রাণ শক্তি মতবাদ, মেডিকেলে আসছিল, ঠিক আছে? এই যে বার্জেলিয়াসের কি বলতো প্রাণ শক্তি মতবাদ। এখান থেকে কিছু কোশ্চেন অ্যারাইজ হয়, হ্যাঁ, এমসিকিউ তে আসতে পারে। জৈব যৌগ অজৈব যৌগ নামকরণ কে করছে? প্রথম কথা হচ্ছে কে করছে বলতো? জৈব যৌগ অজৈব যৌগ নামকরণ করছে হচ্ছে কে বলতো? আনসার হচ্ছে বার্জেলিয়াস। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন গেল। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে কোন শক্তির প্রভাবে জৈব যৌগ তৈরি হয়? আনসার হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি, বা যেটাকে বলে প্রাণশক্তি মতবাদ। এটা কে দিছে? এটা বার্জেলিয়াস দিছিল, ঠিক আছে? প্রাণশক্তি মতবাদ কি বলে? ওইটা বলে যে জৈব যৌগ শুধুমাত্র জীবিত প্রাণীর দেহ থেকে কোন এক অদ্ভুত অজানা শক্তির প্রভাবে তৈরি হয়। আচ্ছা ঠিক আছে, এটাও মানা গেল। এর পরের জিনিসটা হচ্ছে যে উম এরপরে বার্জেলাসের একটা স্টুডেন্ট ছিল, নাম হচ্ছে কি ওহলার, বা ভোলারও বলে। এই যে দেখো, ওহলার বা ভোলারও বলে, ঠিক আছে? তো বার্জেলিয়াসের ওই ল্যাবের মধ্যে, মানে বার্জেলিয়াস যে জায়গায় থাকতো বা যেখানে কেমিস্ট্রি নিয়ে গবেষণা করতো, ওই ল্যাবের মধ্যে ওহলার বা ভোলারও কাজ করতো, ঠিক আছে? তো একদিন দেখা গেল এই ওহলার বা ভোলার ল্যাবের মধ্যে কাজ করতে বার্জেলিয়াস ওকে একটা কাজ দিয়ে গেছে। কাজটা খুব সিম্পল, দুটা জিনিস। এই যে দেখো, বার্জেলিয়াস ওকে একটা কাজ দিয়ে গেছে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে দিয়ে গেছে। হ্যাঁ, কি তৈরি করতে দিয়ে গেছে? অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে দিয়ে গেছে, ঠিক আছে? এখন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে হবে, ভালো করে বুঝো। বার্জিলাস হচ্ছে শিক্ষক, যেমন আমি তোমাদের শিক্ষক, আর তোমরা হচ্ছে স্টুডেন্ট। ভোলার হচ্ছে স্টুডেন্ট, বা উহলার হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে? তো উহলার এখন ল্যাবের মধ্যে স্যারের জন্য অ্যামোনিয়াম সায়ানাইড বানাচ্ছে। কি বানাচ্ছে? অ্যামোনিয়াম সায়ানাইড বানাচ্ছে। তো সেখানে কি করছিল? সে সেখানে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইডের দ্রবণ ইউজ করছিল। এটা পরীক্ষাতে আসছিল মেডিকেলে, যে ভোলার যখন বা হুলার যখন ল্যাবের মধ্যে, ভোলার বা হুলার যখন ল্যাবের মধ্যে অ্যামোনিয়াম সায়ানাইড বানাচ্ছিল, তখন সে কিসের দ্রবণ ইউজ করছিল? আনসার হচ্ছে লেড সায়ানেট। এই যে লেড সায়ানেটের দ্রবণ ইউজ করছিল, সায়ানেট বলে এটাকে। এটাকে কি বলে? এটাকে বলে সায়ানেট। তাহলে কি দ্রবণ ইউজ করছিল? লেড সায়ানেট দ্রবণ, ঠিক আছে? তাহলে বার্জেলিয়াস আহ, মানে কথা অনুযায়ী ভোলার ল্যাবের মধ্যে লেড সায়ানেট দ্রবণ দিয়ে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করার চেষ্টা করছিল, ঠিক আছে? মজার বিষয় হচ্ছে ওই ল্যাবের মধ্যে অ্যামোনিয়াম সায়ানেট যেখানে উনি তৈরি করছিল, তার থেকে একটু দূরে একটা গরম জিনিস ছিল। খুবই স্বাভাবিক, আমরা যদি একটা কোন একটা পাত্রের, মানে কোন একটা জায়গায় অনেক গরম কিছু আছে, ওর কাছে যদি আমরা কি একটা জিনিস নিয়ে যাই যেটা মোটামুটি ধরো একটু ঠান্ডা ছিল, ওই গরমটার কাছে নিয়ে গেলে কি হবে? ওই জিনিসটা গরম হয়ে যাবে না? তো যখন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হইলো, তখন কোনোভাবে ওটা হিট বা তাপের সংস্পর্শে আসে, ঠিক আছে? এবং দেখা যায় অ্যামোনিয়াম সায়ানাইডটা কনভার্ট হয়ে যায়। এই যে ম্যাজিকটা শুরু হয়, সমানুতা হয়। এখানে সমাণু হয়, মানে সমাণু তৈরি হয়, এটাকে বলে আইসোমারিজম। পড়াবো তোমাদের। এখানে কি তৈরি হয়? সমাণু তৈরি হয়, যেটাকে আমরা বলি আইসোমারিজম। কি বলি ওটাকে? আইসোমারিজম। তো তারপরে যেটা হয়, এই অ্যামোনিয়াম সায়ানাইডটা আলটিমেটলি ইউরিয়া তৈরি হয়ে যায়। কি তৈরি হয়ে যায়? ইউরিয়া। এখন ভোলার যে হচ্ছে ল্যাবের মধ্যে কাজ করতেছিল, ও দেখলো কি রে, আমি তো স্যারের বার্জিলিয়াস স্যারের ল্যাবের মধ্যে কাজ করতেছিলাম, এখানে তো মানে কোনো ইউরিন, মানে বুঝতেই পারছো বাথরুমে গেলে যে ইউরিনের গন্ধ আসে, মূত্র, ওই গন্ধ কই থেকে আসলো, ঠিক আছে? ও খোঁজাখুঁজি করে দেখে, আলটিমেটলি দেখতেছে, মানে ও তো ভয় পেয়ে গেছে, স্যারের ল্যাবে কাজ করতেছে। তারপর হচ্ছে স্যারের ল্যাব থেকে, স্যার এত সুন্দর পরিষ্কার ল্যাব দিয়ে গেল আমাকে কাজ করার জন্য, আর এখান থেকে এখন বাথরুমের গন্ধ আসতেছে। এটা কি কোনো কথা? না। তো এখন পরে পরে আলটিমেটলি বুঝতে পারলো যে না, আমি যে অ্যামোনিয়াম সায়ানাইডটা বানাচ্ছিলাম, ওই অ্যামোনিয়াম সায়ানাইডে হিট লাগে, মানে তাপ যখন দিছি, তাপ দেওয়ার কারণে ওটা সমানুকরণ বিক্রিয়া হয়েছে বা পুনর্বিন্যাস হয়েছে, হয়ে আলটিমেটলি ইউরিয়া তৈরি করছে। বুঝে গেছে? আলটিমেটলি কি তৈরি করছে? ইউরিয়া তৈরি করছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের কাহিনী। এখান থেকে কি কোশ্চেন আসবে ভাইয়া? প্রথম প্রশ্ন হচ্ছে পরীক্ষাগারে তৈরিকৃত প্রথম জৈব যৌগের নাম কি? আনসার হচ্ছে মুতু, নাকি ইউরিয়া? ইউরিয়ার মধ্যে, মুতুর মধ্যে তো ইউরিয়া থাকে, তাই না? তাহলে পরীক্ষাগারে প্রস্তুতকৃত প্রথম জৈব যৌগের নাম কি? আনসার হচ্ছে ইউরিয়া। কি থেকে হয়েছিল? অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তৈরি হয়েছিল। কি প্রক্রিয়ায় তৈরি হয়েছিল? এই যে পুনর্বিন্যাস প্রক্রিয়ায় তৈরি হয়েছিল, ঠিক আছে? পুনর্বিন্যাস প্রক্রিয়ায় তৈরি হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এবং আলটিমেটলি কে বানাইছিল, মাস্টার না টিচারে? বলো তো, সরি, মাস্টার না টিচার একই তো কথা না? আচ্ছা, মাস্টার নাকি স্টুডেন্টে? তাই না, স্টুডেন্টে বানাইছিল। তো আলটিমেটলি স্টুডেন্টটাকে আমরা কি বলবো বলতো? স্টুডেন্টটাকে আমরা বলবো জৈব রসায়নের জনক। মানে ফ্রেডরিক ভোলারকে কি বলা হয় বলতো? জৈব রসায়নের জনক। তাহলে যদি বলা হয় পরীক্ষাগারে জৈব রসায়নের জনক কে, আনসার হচ্ছে ফ্রেডরিক ভোলার। পারবো? আচ্ছা, এর পরের কোশ্চিন হচ্ছে যে তোমার কি বলে, ফ্রেডরিক ভোলার
হচ্ছে তোমার জৈব রসায়নের জন্য কি ফেডরিক ভোলার কি তৈরি করছিল ফার্স্ট? ইউরিয়া। এর পরের কোশ্চেন হচ্ছে প্রাণ শক্তি মতবাদ কে দিছে? বার্জিলিয়াস। জৈব যৌগ অজৈব যৌগের ভাগটা কি করছে? বার্জেলিয়াস। এরকম অনেক আলতু ফালতু প্রশ্ন আসবে যেগুলো তোমরা পারবা। ও একটা জিনিস আসে, সেটা হচ্ছে ওই যে ভোলার ল্যাবের মধ্যে কি ইউজ করছিল? আনসার হচ্ছে লেড সায়ানাইড দ্রবণ। এটা খুব ইম্পর্টেন্ট, এই যে লেড সায়ানাইড দ্রবণ, এই যে লেড সায়ানাইডের দ্রবণ ইউজ করছিল, ঠিক আছে? এই যে, ঠিক আছে, এই যে লেড সায়ানাইডের দ্রবণ, এই যে লেড সায়ানাইডের দ্রবণ ইউজ করছিল, ঠিক আছে? দ্রবণ কিন্তু শুধু লেড সায়ানাইডেরই ছিল। হ্যাঁ, আচ্ছা যাক, তাই হলো কথা এখান থেকে। আচ্ছা এখন আসো, তোমরা যেটা একাডেমিকে পড়ছো, তো জৈব যৌগ এখন তো মানে তখন তো বার্জিলিয়াস ধরো চাপা মারছিল, তাই না? বার্জিলিয়াসকে যখন পরীক্ষার মধ্যে বলছিল বা মানুষজন বলছিল বলো তো জৈব যৌগ কি, বলে যেইটা মানুষের বডির মধ্যে অজানা একটা শক্তির প্রভাবে তৈরি হয় ওইটাই জৈব যৌগ। বললো ঠিক আছে। এখন তো তোমাদের আর পরীক্ষা ওইটা যদি লেখো তাহলে তো বিপদ হয়ে যাবে, তাই না? তো এখন পরবর্তীতে বিজ্ঞানীরা নতুন একটা রিফাইন্ড একটা ভার্সন দিল জৈব যৌগ সংজ্ঞার। এখন সুন্দর করে কিউট করে কি বলে বলো তো? বলে কার্বন এবং হাইড্রোজেনের যে যৌগ সেটাকে আমরা বলবো জৈব যৌগ, প্রথম কথা। তাহলে কার্বন এবং হাইড্রোজেনের যে যৌগ মানে সেটাকে আমরা বলবো জৈব যৌগ, ঠিক আছে? যেমন ধরো সে এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? এদের যে যৌগ সেটাকে আমরা বলবো জৈব যৌগ। অথবা এই কার্বন এবং হাইড্রোজেনের জাতক মানে এদের বাচ্চা কাচ্চা, ঠিক আছে, ওইটাকে আমরা জৈব যৌগ বলবো। তাহলে কি হইলো? কার্বন এবং হাইড্রোজেনের যে জাতক সেটাকে আমরা কার্বন এবং হাইড্রোজেনের যে যৌগ সেটাকে তো জৈব যৌগ বলবোই, এবং এদের যে জাতক ওইটাকে আমরা জৈব যৌগ বলবো। বুঝা গেছে? তো খুব 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 এটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে এটা পারবো তো না? এটা কিন্তু লাগে। হুম। আচ্ছা এখন কি কি থাকলে জৈব যৌগ হয়? এটা মেডিকেল আসছিল, দেখলে অনেক সোজা মনে রাখা। এই যে কি কি থাকলে, এটা আমাদের ওই হেল্পিং শিটের মধ্যে দেওয়া আছে। এই যে জৈব যৌগে কার্বন তো হাইড্রোজেন তো থাকবে, এছাড়া আর কি থাকতে পারে? সিএইচ এক্স পন্স, ওই যে মানুষের পন্সের জুতা পায়ে দিয়ে হাঁটে বেড়ায় না, পন্স, তো সিএইচ এক্স পন্স থাকতে পারে। সিএইচ এক্স পন্স, PONS, সিএইচ এক্স পন্স, ঠিক আছে? কার্বন হাইড্রোজেন তো থাকবেই, এর সাথে এক্স মানে হ্যালোজেন, পি মানে ফসফরাস, ওতে অক্সিজেন, এনতে নাইট্রোজেন, আর এসতে কি বলতো? সালফার। তো সিএইচএক্স পন্স থাকবে, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা এক্স এর জায়গায় কিন্তু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অনেক কিছু দিতে পারে, হ্যাঁ? আচ্ছা মনে রাখতে হবে এগুলো। আচ্ছা এখন আসো কিছু এই যে এগুলো ব্যতিক্রম, এগুলো জানতে হবে তোমাকে। এগুলো বিভিন্ন বইয়ে আছে, এগুলো আমরা একসাথে করে দিয়ে দিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন এটা পরীক্ষাতে মেডিকেলে আসছিল। নিচের কোনটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ? যেমন যে ক্লোরোপ্রিক্রিন, এই সংকেত মুখস্থ করতে হবে। হ্যাঁ, CCl3NO2, এটাকে বলে ক্লোরোপ্রিক্রিন। ফসজিন গ্যাস, এই যে কোকিল, COCl, কোকিল, এই কোকিল টু কি বলতো? ফসজিন গ্যাস। আবার CFC 11-12, ওই যে যেটা হচ্ছে তোমার এসির মধ্যে থাকে, ফ্রিজের মধ্যে থাকে, CFC। এই CFC কি বলতো? যেটাকে আমরা বলি প্রোপেলেন্ট গ্যাস, বা ঠান্ডা করে যেটা, বা যেটাকে আমরা বলি রেফ্রিজারেন্ট, ঠিক আছে? পড়াবো আমি হ্যালোজেন অ্যালকেনের ওখানে। তো এই CFCটা নিয়ে আমরা কি বলি বলতো? আলটিমেটলি আমরা বলি কিন্তু এই যে এগুলো হচ্ছে তোমার হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, ঠিক আছে? তো এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে কি কি আছে বলতো? তিনটা প্রোডাক্ট, CCl3 মানে সরি ক্লোরোপিক্রিন, তারপরে তোমার কোকিল ক্লোরাইড মানে কি ফসজিন গ্যাস, আর হচ্ছে তোমার তার সাথে হচ্ছে CFC যতগুলা জাত আছে, ঠিক আছে? আচ্ছা এখন আসো, কার্বন এবং হাইড্রোজেন থাকলেও জৈব যৌগ হবে না। এই দেখ খুব ইম্পর্টেন্ট, দেখো ল্যাবের মধ্যে ফার্স্ট অ্যামোনিয়াম সায়ানাইড দ্রবণ, অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতেছিল না? কি তৈরি করতেছিল? অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতেছিল না? হ্যাঁ, কিন্তু পরে ওটা হিট লেগে কি হয়ে গেছে? ইউরিয়া হয়ে গেছে, তাই না? অ্যামোনিয়াম সায়ানাইড যেটা বানাচ্ছিল ওইটা কিন্তু জৈব যৌগ না। খুব ইম্পর্টেন্ট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, তারপরে বাইকার্বনেট, এই যে তারপরে বাইকার্বনেট, এগুলো তোমার আলটিমেট কার্বনিক অ্যাসিড, এগুলো কিন্তু কি বলতো? জৈব যৌগ না। তো দেখবা এগুলো সুন্দর করে। আচ্ছা কার্বন বিশিষ্ট কিছু অজৈব যৌগ আছে, অনেকে মনে করে কার্বন থাকলেই মনে হয় জৈব যৌগ হবে, নো, এগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, কি কি আছে? বিভিন্ন ধরনের সাইনাইড যৌগ, এটা আমি বলে দিচ্ছি। সাইনাইড যৌগ, কার্বনিল যৌগ, যত অক্সাইড, অনেক পরীক্ষায় যদি দেওয়া হয় এই নিচের কোনটা জৈব যৌগ বলো তো, যদি কার্বন ডাইঅক্সাইড অপশনে দেয় অনেকের মনে ধুকু ধুকু করে, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড কি হবে নাকি? হবে না। হবে নাকি? হবে না। না, কার্বন ডাইঅক্সাইড জৈব যৌগ না, কার্বন ডাইঅক্সাইড জৈব যৌগ না, ঠিক আছে? এই যে বিভিন্ন অক্সাইড যেগুলো আছে, কার্বন মনোক্সাইড, হ্যাঁ কার্বাইড যেগুলো আছে, CaCO2, এটা কার্বাইড। সালফাইড যেটা CS2, এটা বলে সালফাইড, ঠিক আছে? তো এই যে যৌগগুলো, এগুলোকে কিন্তু আমরা কি বলতে পারবো না বলতো বাবা? জৈব যৌগ বলতে পারবো না, যদিও এদের মধ্যে কি আছে বলতো? কার্বন আছে। তো এগুলো সুন্দর করে বইয়ের মধ্যে কি করতে হবে বলতো? বইয়ের মধ্যে সুন্দর করে এগুলো অ্যাড করে রাখতে হবে, ঠিক আছে? এগুলো সুন্দর করে কি করতে হবে? অ্যাড করে রাখতে হবে। আমি এটা শীটটা দিয়ে দিব, তোমরা সুন্দর করে এই যে বইয়ের প্রথম পৃষ্ঠায়, আহ, কই এই যে বইয়ের প্রথম পৃষ্ঠায় চিপা চাপা, এই যে দেখো কত চিপা চাপা ফাঁকা জায়গা, বুঝছো? এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে এখানে 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 লিখে লিখে রাখে দিবা, ঠিক আছে? আচ্ছা তাহলে এগুলা গেল এখান থেকে।
আর কি আছে? আচ্ছা জৈব, আচ্ছা তাহলে এগুলো গেল। তুমি যদি খেয়াল করো তুমি দেখবা আমাদের পুরা কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে জৈব যৌগ। তার মানে আমাদের পুরা কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টারের নাম কি বলতো? জৈব যৌগ। তার মানে কেমিস্ট্রিতে যত যৌগ আছে সবগুলার যৌগের মধ্যে সব চাইতে বেশি হচ্ছে জৈব যৌগ। কেমিস্ট্রিতে যত যৌগ আছে বা যত জিনিস আছে তার মধ্যে সবচেয়ে, এই জন্য তো জৈব যৌগ অধ্যায়টা বড়। তাহলে যদি বলে দুনিয়াতে কে বেশি, জৈব যৌগ নাকি অজৈব যৌগ, আনসার হচ্ছে জৈব যৌগ বেশি। ঠিক আছে, দুনিয়াতে কে বেশি বলো তো? জৈব যৌগ বেশি। এখন নেক্সট কোশ্চিনে আসবে জৈব যৌগটা কেন বেশি। প্রশ্ন আসবে জৈব যৌগটা কেন বেশি। আনসার হচ্ছে ক্যাপস। আনসার কি? ক্যাপস। মনে রাখবা পুরা দুনিয়াতে জৈব যৌগ বেশি হওয়ার কারণ হচ্ছে ক্যাপস। ভাই ক্যাপস মানে কি? ক্যাপস মানে হচ্ছে কতে ক্যাটিনেশন, পতে পলিমারকরণ, সতে সমানতা। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন দিল নিচের কোনটা জৈব যৌগের আহ কি বলে আধিক্যর কারণ নয়? ক্যাটিনেশন, পলিমারকরণ, সমানতা, আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি হবে? উদাইতা হবে? ওই তিনটাই, ক্যাটিনেশন, পলিমারকরণ আর সমানতা বা আইসোমারিজম যেটাকে বলে। ঠিক আছে, বুঝা গেছে? ইংরেজিতে দিতে পারে কিন্তু পলিমারকরণ না হলে বললো পলিমারাইজেশন, তুমি ভয় পেয়ে গেছো, এটা আবার কি? সমানতা নিয়ে বললো আইসোমারিজম, তুমি ভয় পেয়ে গেছো, হবে না কিন্তু, এগুলো একই কথাই। এখন ইংলিশ বাংলা দুটোই জানতে হবে, পরীক্ষাতে তো অনেক পেঁচায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো ক্লিয়ার। তাহলে পুরা দুনিয়াতে জৈব যৌগ এত বেশি হওয়ার কারণ হচ্ছে ক্যাপস, ক্যাটিনেশন, পলিমারকরণ এবং কি বলতো আলটিমেটলি সমানতা। আচ্ছা, ক্যাটেনেশন মানে কি ভাইয়া? ক্যাটেনা মানে হচ্ছে চেইন। ক্যাটেনা মানে কি বলতো? চেইন। যে তোমরা সাইকেলের চেইন দেখছো না, ইয়া বড় চেইন, তো এরকম চেইন, তাই না? ক্যাটেনা মানে হচ্ছে চেইন। কার্বন হচ্ছে এমন একটা কি বলা যায় মৌল, এই কার্বনের ক্ষেত্রে দেখা যায় যে কার্বন ইচ্ছা মতো চেইন তৈরি করতে পারে। তোমরা যে অনেকে পুঁথির মালা তৈরি করে না, তো দেখবা এরকম কি আছে যে এই কয়টাই পুঁথি দিতে হবে, যত ইচ্ছা দাও তুমি, 3 কিলোমিটার ধরে পুঁথির মালা বানাও, কেউ মানা করছে? বানাও, তাই না? তো এই যে পুঁথিগুলো যত ইচ্ছে ইনসার্ট করা যায় না, দিয়ে মালাটা বানানো যায় না, সেম ভাবে কার্বনের যত সংখ্যক ইচ্ছা সবগুলো মিলে চেইন তৈরি করতে পারে। মানে কার্বনের যত সংখ্যক পার্টিকেল ইচ্ছা, ভালো করে বুঝছো, তত সংখ্যক পার্টিকেল মিলে কিন্তু অর্গান মানে জৈব যৌগ তৈরি করতে পারে। হ্যাঁ, বা একটা কম্পাউন্ড তৈরি করতে পারে। এই কার্বনের যে বৈশিষ্ট্যটা এটাকে বলে কি বলে বলো তো? এই আলটিমেটলি এটাকে বলে ক্যাটেনা বা চেইন তৈরি করার যে বৈশিষ্ট্যটা। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার। তাহলে এটা গেল প্রথম কথা, বইয়ের মধ্যে এগুলো লেখা আছে। হ্যাঁ, ক্যাটেনেশন যেটা, এই যে দেখো লেখা আছে, এই যে ক্যাটেনেশন। ক্যাটেনেশন মানেই হচ্ছে এই যে ইংরেজিগুলো দেখবা কিন্তু, এই যে ক্যাটেনেশন, আইসোমারিজম, পলিমারাইজেশন। ঠিক আছে, তো ক্যাটেনেশন মানে কি বলতো? অনেক সংখ্যক কার্বন একসাথে যুক্ত হচ্ছে। হ্যাঁ, আচ্ছা সমাণু মানে কি বলতো? সমাণু মানে ওই যে বললাম যে বাইরে থেকে দেখতে একই রকম লাগবে কিন্তু ভিতর থেকে দেখতে দুইটা আলাদা। বুঝা গেছে? এটাকে বলে পরস্পর, মানে যে সকল যৌগের বাহ্যিক বৈশিষ্ট্য বা বাহ্যিক সংকেত দেখতে একই রকম লাগে কিন্তু অভ্যন্তরীণ ঘটনা আলাদা, এদেরকে বলে সমাণু। আমরা সমাণু একটু পরে পড়াবো তোমাকে। আচ্ছা, গেল। এরপর আসে এখান থেকে ক্যাটেনেশন। ক্যাটেনেশন তো বলছি, ক্যাটেনা মানে হচ্ছে চেইন বা শিকল, দেখবা। আচ্ছা এখন আসে এখানে এই যে ক্যাটেনেশনের বিশেষ উদাহরণ, প্রচন্ড 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 গুরুত্বপূর্ণ, মেডিকেল আসছিল। ক্যাটেনেশনের উদাহরণ কি? নিচের কোনটা, নিচের কোনটাকে আমরা ক্যাটেনেশনের উদাহরণ বলবো? আনসার কি বলতো? আনসার হচ্ছে গ্রাফিন। ঠিক আছে, এই যে ফুলারিন যেটাকে বলে ফুলারিন। ঠিক আছে, তাহলে ক্যাটেনেশনের উদাহরণ কি বলতো? আনসার হচ্ছে ফুলারিন। কি আনসার হচ্ছে? ফুলারিন। ঠিক আছে, আচ্ছা মনে রাখবা এই যে কার্বনের কিন্তু একটা বিশেষ রূপভেদ। হুম, তো মনে রাখতে হবে কার্বনের কিন্তু অনেকগুলো রূপভেদ আছে, যেমন হিরোক একটা রূপভেদ, গ্রাফাইট একটা রূপভেদ, ফুলারিন একটা রূপভেদ। এই দেখো এগুলো কিন্তু লেখা আছে এখানে। ফুলারিন হচ্ছে কার্বনের একটা রূপভেদ। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই যে দেখো, তারপর হচ্ছে এই যে গ্রাফাইট একটা রূপভেদ, ডায়মন্ড একটা রূপভেদ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন এই যে ফুলারিন গুলা আবিষ্কার করা হয়েছে, এই যে ফুলারিন গুলা আবিষ্কার করা হয়েছে ভালো করে বুঝিও। এই যে ফুলারিন মানে এই যে কার্বনের যে বিশেষ রূপভেদ, এর মধ্যে কয়টা কার্বন থাকে? ঠিক আছে, বলেই দিছে যে 30 থেকে 70টা পর্যন্ত কার্বন থাকে। এবং কার্বন গুলা কি বন্ধন দ্বারা আবদ্ধ থাকে? সমযোজী বন্ধন দ্বারা। হ্যাঁ, এখন কি কি ধরনের ফুলারিন হয় এগুলো বই যা দেওয়া আছে এগুলি মুখস্থ করতে হবে। হ্যাঁ, কি আছে দেখো, 30, 32 আছে, 50 আছে, 60 আছে, 70 আছে, 40 কিন্তু নাই, আছে না? তো মনে রাখবা 32, 5, 6, 7। 32, 5, 6, 7 মানে কি? 32, 50, 60, 70, 80 নাই কিন্তু, বলা নাই তো।
তাহলে নাই। ঠিক আছে, তাহলে তোমার বই কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছে, দেখো 32, 50, 60, 70। ঠিক আছে, এগুলো দেখবা। আচ্ছা, এখন আসে এখান থেকে এই ফুলারিনটা আসলে দেখতে কেমন বলো তো? একদম দেখতে ফুটবলের মতো, তাই না? হ্যাঁ, এই যে দেখো, দেখতে এরকম কিন্তু, ঠিক আছে, যেটাকে আমরা সুন্দর করে বলে গম্বুজের মতো। ঠিক আছে, তো এটা এটা আলটিমেটলি এই যে বুক মিনিস্টার ফুলার, ইনি হচ্ছেন একজন স্থপতি, বা যাকে আমরা বলি আর্কিটেক্ট, তাই না? এই আর্কিটেক্ট বা স্থপতির নাম অনুযায়ী কিন্তু এটার নাম হয়েছে কি বলতো? ফুলারিন। তাহলে এই কথাগুলো ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। আচ্ছা, এই যে কার্বনের যতগুলা তোমার আলটিমেটলি ফুলারিন জাতীয় রূপভেদ গুলো আছে, যেমন 32, তারপর 5, 6, 7 বললাম না, 32, 5, 6, 7। 32 মানে হচ্ছে C32, আর 5, 6, 7 মানে হচ্ছে C50, C60, C70। আচ্ছা, এখন এগুলার মধ্যে তোমার C60 যেটা, এটাকে বলে বাকি বল। এটা স্পেশাল একটা নাম আছে। এই ফুলাইনটার নাম কি বলতো? এটাকে বলে বাকি বল। এই যে বুক মিনিস্টার ফুলাইন, বা যেটাকে আমরা বলি বাকি বল। ঠিক আছে। আচ্ছা, তাহলে বাকি বল কোনটা? আনসার হচ্ছে C60, শুধুমাত্র 60টা কিন্তু। আচ্ছা, এরপর আসো, এই C60 মনে রাখতে হবে এটা আণবিক ভর কত বলো তো? কয়টা আছে? C60 না? তাহলে 60টা কার্বন, একটা কার্বন যদি 12 হয়, তাহলে 60টা কার্বন কত হবে? 6, 12, 72, মানে 720। তার আণবিক ভর 720, এবং সংকরণ কত বলতো? ওই 720-এর মধ্যে দেখো 2 লেখা আছে। কত লেখা আছে রে? 720-এর মধ্যে খেয়াল করো, 7, 2, 0, 2 আছে না? তাহলে sp2, মানে sp2। তাহলে সংকরণটা কি হবে এটার? এটা সংকরণটা হবে sp2। বোঝা গেছে এইটুকু? এই ছকটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা অনেক সহজ যদিও। তো জৈব যৌগ যদি আমরা ভাগ করি, তাহলে আমরা দেখবো জৈব যৌগ দুই ধরনের আছে। একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। অনেকেই বুঝে না মুক্ত শিকল কি বদ্ধ শিকল কি। একদম সহজ করে বলতে গেলে দেখো, এই যে এই যে এরকম করে একটা শিকলের মতো জিনিস তৈরি হচ্ছে না, এটাই হচ্ছে মুক্ত শিকল। আর যদি এটা বদ্ধ হয়ে যায়, যেমন ধরো এটা কোনোভাবে এরকম হয়ে গেছে, তিনটা আটকে গেছে একসাথে, তো এটাকে আমরা বলবো বদ্ধ শিকল। আমার কথা বুঝে গেছে? তাহলে জৈব যৌগ কয় ধরনের? আনসার হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। আমার কথা বুঝতে পারছো? জৈব যৌগ কয় ধরনের? আনসার কি বলতো? মুক্ত শিকল, এবং কি বলতো? বদ্ধ শিকল। ঠিক আছে, মুক্ত শিকল মানে কি? যে এন্ডটা মুক্ত অবস্থায় থাকবে, এক প্রান্ত আরেক প্রান্তের সাথে লাগানো থাকবে না। মুক্ত শিকল দুই ধরনের আছে, তোমরা সবাই পড়ছো এগুলা, সেই কোটি কোটি বার পড়ছো। কি কি বলতো? এই যে একটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। মুক্ত শিকলকে একটু ভাব নিয়ে, একটা আধুনিক ভাবে কি বলে জানো? এটাকে বলে অ্যালিফেটিক যৌগ। কি বলে বাবা এটাকে? এটাকে বলে অ্যালিফেটিক যৌগ। তাহলে মুক্ত শিকলকে একটু ভাব নিয়ে কি বলে বলতো? অ্যালিফেটিক যৌগ বলে। কি বলে? অ্যালিফেটিক যৌগ। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। এবং আমরা মনে রাখবো এরপরে যেটা আছে সেটা হচ্ছে বদ্ধ শিকল। আচ্ছা, বদ্ধ শিকলের মধ্যে একটু গ্যাঞ্জাম আছে। ভাইয়া বদ্ধ শিকল মানে কি? একদম সিম্পল কনসেপ্ট, এখানে কোনো ম্যাথ নাই। বদ্ধ শিকল মানে হইতেছে জিনিসটা বদ্ধ আকারে আছে। যেমন সে এটা দেখো, এই তিনটা জিনিস একসাথে আছে, কিন্তু এই তিনটা জিনিস একসাথে বদ্ধ হয়ে আছে না? এই যে দেখো বদ্ধ। ঠিক আছে, তাহলে মজার বিষয় হচ্ছে এই যে বদ্ধ অবস্থা আছে না, এখানে যদি শুধু কার্বন আর হাইড্রোজেন থাকে, তাহলে ওইটাকে কি বলবো? আর কার্বন হাইড্রোজেন বাদে অন্য কিছু থাকলে ওইটাকে কি বলবো? এর উপর ভিত্তি করে এখন ভাগ হয়েছে দেখো। তাহলে এখানে দেখো বলা আছে যে, এই যে দেখো কার্বোসাইক্লিক মানে শুধুই কার্বন আর হাইড্রোজেন আছে। দেখো, কার্বন হাইড্রোজেন, কার্বন আর কিচ্ছু নাই, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন। আর কার্বন হাইড্রোজেন বাদে অক্সিজেন ঢুকছে, সালফার ঢুকছে, তখন হেটারোসাইক্লিক। তার মানে একটা সাইক্লিক যৌগের মধ্যে যদি শুধু কার্বন আর হাইড্রোজেন থাকে, তাহলে আমি বলবো কার্বোসাইক্লিক। বুঝা গেছে? আর একটা সাইক্লিক যৌগের মধ্যে যদি কার্বন আর হাইড্রোজেন বাদে অন্য কিছু থাকে, সে অক্সিজেন, সে সালফার, সে নাইট্রোজেন, তখন আমি তাকে বলবো হেটারোসাইক্লিক যৌগ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? আমরা জৈব যৌগকে কয়টা ভাগে ভাগ করতে পারবো? আনসার হচ্ছে দুইটা ভাগে। কি কি? একটাকে আমরা বলবো কি বলতো? মুক্ত শিকল, একদম মুক্ত শিকল খোলা। আরেকটাকে কি বলবো? বদ্ধ শিকল। বদ্ধ শিকল মানে এই যে এরকম, এরকম বদ্ধ অবস্থায় আছে। ঠিক আছে, এরকম কি আছে বলতো? বদ্ধ অবস্থায় আছে। এখন মুক্ত শিকলের ভাগ তো দুইটা, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে একক বন্ধন, অসম্পৃক্ত মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। আচ্ছা, ঠিক আছে। এখন বদ্ধ শিকল কোনটা? আচ্ছা, বদ্ধ শিকল হচ্ছে ওই যে বললাম বদ্ধ অবস্থায় থাকবে। এখন বদ্ধ শিকলের আবার ক্লাসিফিকেশন আছে দুইটা, একটাকে বলে কার্বোসাইক্লিক, একটাকে বলে হেটারোসাইক্লিক। ভাই, কার্বোসাইক্লিক মানে কি? কার্বোসাইক্লিক মানে এই শিকলটার মধ্যে যখন বদ্ধ অবস্থায় থাকবে, তখন পুরো যে যে চক্রের মধ্যে দেখো তিনটা একসাথে আটকে আছে না, এইটার মধ্যে লিটারেলি কার্বন আর হাইড্রোজেন বাদে কিচ্ছু পাওয়া যাবে না। ওটাকে আমরা বলবো কার্বোসাইক্লিক। মানে শুধু তুমি যদি খুঁজো, তুমি কার্বোসাইক্লিক মানে তুমি কার্বন আর হাইড্রোজেন পাবা, কার্বন আর হাইড্রোজেন পাবা, আর কিচ্ছু পাবা না। আর হেটারোসাইক্লিক মানে কি? কার্বন হাইড্রোজেন বাদেও তুমি একটা হেটারো পরমাণু পাবা। বুঝা গেছে? এখন কার্বোসাইক্লিককে আমরা দুই ভাগে ভাগ করা যায়। বেসিক কথা,
যেটার মধ্যে বেঞ্জিন বলয় থাকবে না সেটাকে আমরা কি বলবো বলো তো? বলয় আছে, যেটাকে এই যে দেখো, যেটাকে এই যে দেখো, তাহলে কার্বোসাইক্লিক, একটা হেটারোসাইক্লিক, একটা অ্যালিসাইক্লিক আর একটা অ্যারোমেটিক। মানে সহজ কথায় যে সকল যৌগের বলয়ের মধ্যে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে তাদেরকে আমরা বলবো কার্বোসাইক্লিক যৌগ। আর কার্বোসাইক্লিক যৌগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক মানে শুধুই মানে জাস্ট নর্মাল একটা বলয় থাকবে। অ্যারোমেটিক মানে অ্যারোমেটিক চক্রটা থাকবে। তোমরা তো সবাই অ্যারোমেটিক বেঞ্জিনকে চেনো তাই না? মানে বেঞ্জিন বলয় থাকবে, যার মধ্যেই বেঞ্জিন বলয় থাকবে তারই নাম হয়ে যাবে অ্যারোমেটিক। হয়েছে? আচ্ছা, সেম ভাবে হেটারোসাইক্লিককে আমরা ভাগ করতে পারি। এই যে হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। ঠিক আছে, হেটারো অ্যালিসাইক্লিক মানে কি? ওই কার্বন হাইড্রোজেনের যৌগ, কিন্তু ওইখানে একটা করে কি আছে বলতো? এক্সট্রা করে হেটারো পরমাণু আছে। যেন এটা খুব আসে পরীক্ষাতে, ইথিলিন অক্সাইড বা ইপক্সি ইথেন, এটা একটা হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। আচ্ছা, এবং হেটারো অ্যারোমেটিক কোনটা দেখানি, কিন্তু অ্যারোমেটিক বলয় আছে, কিন্তু এক্সট্রা করে একটা সালফার ঢুকে আছে। এটাকে আমরা বলবো কি বলতো? এটাকে আমরা বলবো হেটারো অ্যারোমেটিক যৌগ। এটাকে আমরা কি বলবো বাবা? এটাকে আমরা বলবো হেটারো অ্যারোমেটিক যৌগ। বোঝা গেছে? মানে একদম সিম্পল কথা, পারবো। তাহলে আশা করা যাচ্ছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। ছকটা কি ক্লিয়ার হয়েছে? না বুঝলে আমাকে বলো, আমি এখন একটু হেটারো অ্যারোমেটিক গুলো পড়াই দিই। হেটারো হেটারো অ্যারোমেটিক যেগুলো আছে বুঝছো, ওগুলোর হেটারো পরমাণুগুলো পরীক্ষাতে আসে। ঠিক আছে, যেমন দেখো এই যে বলবো ইপক্সি ইথেনে কি থাকে? হেটারো পরমাণু অক্সিজেন। বা ফিউরানে কি থাকে? অক্সিজেন। সায়াফিনে কি থাকে? সালফার। নাইট্রোজেন, পাইরলে কি থাকে? নাইট্রোজেন। পিডেনে কি থাকে? নাইট্রোজেন। এগুলো পরীক্ষাতে আসে যে কোনটার হেটারো পরমাণু কোনটা, কোনটার হেটারো পরমাণু কোনটা। ঠিক আছে বাবা, এটা ওই হেল্পিং সিস্টেমের মধ্যে লিখে দিছি রে। এই যে মনে রাখবা, আমরা বলি না যে ওফ আমার সাথে নাপা আছে, আর কোনো টেনশন নাই। তুমি মনে রাখবো ওফ সাথে নাপা, ওফ সাথে নাপা। ওফ মনে রাখলেই হচ্ছে। ওফ মানে কি? ফতে ফিউরান, ফিউরানের সাথে আছে ও মানে অক্সিজেন। আবার সাথে থাইফেনের সাথে আছে সালফার। নাপা, পা পা মানে পাইরল বা পিরিডিনের সাথে কি আছে? না, নাতে কি বলতো? নাইট্রোজেন। নাতে কি বলতো? নাইট্রোজেন। তাহলে আশা করা যাচ্ছে এগুলো আমরা ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, হেটারো পরমাণুগুলো কিন্তু লাগবে। যদি বলে বলো পিরিডিনের হেটারো পরমাণু কোনটা, বলো পিরিডিনে প আছে, না পা, তো নাইট্রোজেন। তোমাকে বলবে বলো থায়োফিনের হেটারো পরমাণু কোনটা, তুমি বলবা থায়োফিন, আচ্ছা সাথে তাহলে সালফার। বুঝা গেছে? এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। বলবে নিচের কোনটা কার্বোসাইক্লিক যৌগ, বলতে হবে। বা বলবে নিচের কোনটা কি বলে তোমার হেটারো অ্যারোমেটিক যৌগ। ওই এগুলাই তো, এগুলো আমি এতক্ষণ বললাম। হ্যাঁ, এগুলো হচ্ছে সব হেটারো অ্যারোমেটিক। এই যে দেখো লেখা আছে, এই যে ইপক্সি ইথেন, এটা শুধু হেটার কি বলতো, এটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক। আর বাকি যা আছে এগুলো সব হেটারো অ্যারোমেটিক। এই যে, এই যে হেটারো অ্যালিসাইক্লিক দেখছো, ইপক্সি ইথেন, এই যে যা এটা। আর এখানে যা আছে বাকিগুলো ফিউরান, পাইরল, থায়োফিন, এই সব হচ্ছে হেটারো অ্যারোমেটিকের মধ্যে ঢুকবে। খুব 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 ইম্পর্টেন্ট ভাইয়া। আমাদের এখানে কি আসবে আমি তোমাকে বুঝাই দিলাম, বাট আলটিমেটলি বাবা তোমার এখানে ইয়াগুলো আসবে, উদাহরণগুলো আসবে। ঠিক আছে, পারতে হবে কিন্তু বাবা। হ্যাঁ, আমরা একটু কথা বলবো হোমোলোগাস সিরিজ দিয়ে। মানে সোজা কথা একই গোয়ালের গরু, বা একই বলে না যে এরা হচ্ছে সবাই একই গোয়ালের গরু, বা বলে না এরা হচ্ছে সবাই একই ক্লাসের স্টুডেন্ট। তো হোমোলোগাস মানেই হইতেছে একই রকম স্টুডেন্ট বা একই জায়গার মানুষ। তো হোমোলোগাস শ্রেণীটার কথাটার মানে আসলে কি? মনে রাখবা একই জায়গায় যারা থাকে তাদের বৈশিষ্ট্য একই রকম হয়। যেমন একটা জায়গায় পাত্রের মধ্যে বা একটা ঘরের মধ্যে অনেক ধরনের অ্যালকোহল রাখছে, বাট সবগুলোই কিন্তু অ্যালকোহল, রাইট? সোরা হোমোলোগাস। হ্যাঁ, আবার ধরো তুমি একটা জায়গার মধ্যে মিথেন, শুধু মিথেন রাখছো মানে অ্যালকেন রাখছো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হেক্সেন, মানে শুধু একক বন্ধনযুক্ত কি রাখছো বলতো? অ্যালকেন রাখছো। তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা এগুলা কিন্তু কি বলতো বাবা? হোমোলোগাস। আমার কথাটা বুঝতে পারছো? তো এই জায়গাটা খুব 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 ইম্পর্টেন্ট। হোমোলোগাস মানেই হইতেছে কি বলতো, যে একই রকম হবে, একই রকম হবে। ঠিক আছে, আচ্ছা। যেমন তোমাকে আমি একটা জিনিস বলি, যেমন ধরো মিথেন, যেমন দেখো CH4 এটা মিথেন। আবার C2H6 এটা কি বলতো? ইথেন। আবার C3H8 এটা কি বলতো? প্রোপেন, তাই না? হ্যাঁ, এগুলো কিন্তু পরস্পরের কি বলতো? হোমোলোগাস। এগুলো কি পরস্পরের হোমোলোগাস। ভাই কেন এগুলো হোমোলোগাস? কারণ হচ্ছে ভাই এগুলো সবই অ্যালকেন যে বাবা, এগুলো সবই কিন্তু অ্যালকেন, তাই না? আচ্ছা, এই যে যেমন CH4, আর এই যে এটা যদি দেখো তুমি তাহলে কি হবে বলো তো? CH3 এইটা আসতেছে না? আবার যদি তুমি এটা দেখো তাহলে কি হবে বলো তো? এটা কি আসতেছে? এটা হচ্ছে তোমার CH3, CH2, CH3। একটা জিনিস খেয়াল করছো? ভালো করে খেয়াল করিস তো। আচ্ছা, আচ্ছা বিউটান লিখবো, বিউটানে লিখি, তা আমার মাঝখান দিয়ে চলে যাবে আর কি। C4H10। ঠিক আছে,
তাহলে কি হবে দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে কি বলতো, CH3। মনে রাখবো প্রান্তের গুলো সবসময় CH3 হয়, হ্যাঁ। আর ভিতরে যত ইচ্ছা CH2 দাও, কোনো সমস্যা নেই। CH2, CH2, আর 4টা কার্বন না, তাহলে আরেকটা CH3 লাস্টে দিয়ে দাও, শেষ হয়ে গেছে। হয়েছে? দেখো মিলে গেছে কিন্তু, C4H10। একটা, দুইটা, তিনটা, 4টা কার্বন, আর 3 আর 2 5, আর 2 7, আর 3 10। হয়েছে? একটা জিনিস খেয়াল করো তো, মনোযোগ দিয়ে খেয়াল করবা, একদম মন দিয়ে খেয়াল করো। এখানে দেখো, তুমি মিথেনে বুঝতে পারবা না, ইথেনের ক্ষেত্রে ভালো বুঝতে পারবা। ইথেনে দেখো, দেখো ইথেন আর প্রোপেন, ভালো করে খেয়াল করো তো, এটা ইথেনের স্ট্রাকচার, এটা প্রোপেনের স্ট্রাকচার, ভালো করে খেয়াল করো। এটা ইথেনের স্ট্রাকচার, এটা প্রোপেনের স্ট্রাকচার, দেখছো? দেখো প্রোপেনের মধ্যে একটা CH2 বেশি ঢুকছে না? হ্যাঁ। আবার দেখো তুমি প্রোপেন থেকে তুমি বিউটেনে আগাও, দেখো প্রোপেনে যা ছিল, মাঝখানে একটা CH2 ছিল, বিউটেনে দেখো দুইটা CH2, মানে একটা করে এক্সট্রা CH2 ঢুকতেছে। তার মানে একটা হোমোলোগাস শ্রেণী থেকে আরেকটা হোমোলোগাস শ্রেণীর দূরত্বই কি বলতো, একটা করে CH2। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ। তার মানে একটা হোমোলোগাস শ্রেণী থেকে আরেকটা হোমোলোগাস শ্রেণীর দূরত্ব কি বলতো, CH2, বা যেটাকে আমরা খুব কিউট করে কি বলি জানো, এটাকে আমরা বলি মিথিলিন মূলক। ভালো করে খেয়াল করিও, এটাকে আমরা বলি মিথিলিন মূলক। মিথাইল মূলক না কিন্তু, ওরে বাপরে বাপ না, এটাকে বলে মিথিলিন মূলক। মিথিলিন মূলকটা কেমন জানো, এই যে CH2 দুই পাশে বন্ড দিতে হবে কিন্তু, এটাকে আমরা বলি মিথিলিন মূলক। এটাকে আমরা কি বলি, মিথিলিন মূলক। ঠিক আছে? কি বলি এটাকে আমরা, মিথিলিন মূলক। ঠিক আছে? তাহলে একটা হোমোলোগাস শ্রেণী থেকে একটা হোমোলোগাস শ্রেণী, বা একটা সমগোত্রীয় শ্রেণী থেকে একটা সমগোত্রীয় শ্রেণীর দূরত্বের মধ্যে কি থাকবে, আনসার হচ্ছে মিথিলিন মূলক থাকবে। ঠিক আছে? আচ্ছা, ভাই মিথাইল মূলক যে একটা শুনছিলাম, ওইটা কি? হ্যাঁ, এটাও তুমি আছে। মিথাইল মূলকটা কি জানো, এটা হচ্ছে তুমি যদি একটা মিথেন নাও, ওখান থেকে একটা হাইড্রোজেনকে ধাক্কা মেরে বের করে দিলাম, বদমাইশ যা এখান থেকে বের হয়ে, তাহলে কি হবে, তখন তৈরি হবে একক বন্ধনযুক্ত, এটাকে আমরা বলি মিথাইল মূলক। এটা হচ্ছে মিথাইল মূলক। ঠিক আছে? আর আরেকটা কি, ওখান থেকে যদি আরেকটা হাইড্রোজেনকে ধাক্কা মেরে সরাই দাও, তখন ওটার নাম হয়ে যায় মিথিলিন মূলক। এই যে এটা হচ্ছে মিথিলিন মূলক। তো মানে যেটাকে বলে হোমোলোগাস শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে কি হয়, মিথিলিন মূলকের পার্থক্য থাকে। বা ডিউতে একবার আসছিল, ভরের কত পার্থক্য হয়, কার্বনের কত 12, আর হাইড্রোজেনের কত 2, তাহলে হচ্ছে 14। তার মানে একটা সমগোত্রীয় শ্রেণী থেকে আরেকটা সমগোত্রীয় শ্রেণীর ভরের পার্থক্য কত হবে, আনসার হচ্ছে 14। আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এই হলো মোটামুটি কথাবার্তা, তোমরা এগুলো পারবা ইনশাআল্লাহ। উম কই 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 বসে দিই। হয়েছে? আমরা একটা বই আসে আয়। কোথায় বই? এই যে বই। এই যে দেখো, এগুলোই বলা আছে, এদের একটা সাধারণ সংকেত আছে, মিথিলিন মূলকের পার্থক্য থেকে, মিথিলিন, ভালো করে খেয়াল করিও, মিথিলিন কিন্তু। আচ্ছা, তারপরে কি লেখা আছে বাবা, প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে বাবা? আচ্ছা, তারপরে সাধারণ প্রস্তুত প্রণালী থাকে। ঠিক আছে? আবার কি থাকে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে। ঠিক আছে? সাদৃশ্য মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কিছুটা মিল থাকে। তো এগুলো একটু দেখবা এখান থেকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো কার্যকরী মূলক, খুব ইম্পর্টেন্ট। যেমন তুমি কোন, ধরো তুমি স্কুলে গেলা, হ্যাঁ, এখন তুমি কোন ক্লাসের পরীক্ষা দেবা, এটা তুমি কিভাবে বুঝবা? বোঝার বুদ্ধি হচ্ছে যে তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের কোশ্চিন তোমাকে ধরাই দিবে, তাই না? তাহলে একটা যৌগ, ভালো করে বুঝো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা যৌগ কি বিক্রিয়া দেবে, ভালো করে বুঝবা। একটা যৌগ কি বিক্রিয়া দেবে, এটা আমরা কি দেখে বুঝবো, এটা আমরা বুঝবো কার্যকরীমূলক দেখে। এটা আমরা কি দেখে বুঝবো, কার্যকরীমূলক দেখে। যেমন অ্যালকোহল আলাদা ধরনের বিক্রিয়া দেবে, অ্যাসিড আলাদা ধরনের বিক্রিয়া দেবে। আমি কি দেখলে বুঝবো রে, কার্যকরীমূলকটার কি দরকার, কি জন্য আসছে এটা? এটার কাজই হইতেছে আমাকে চিনতে হেল্প করবে যে এই যৌগটা এই, যেমন আমি যখনই একটা যৌগের লাস্টে এরকম C+H দেখবো, ও আচ্ছা এটা অ্যাসিড, অ্যাসিডের বিক্রিয়া দেবে। ও এইচ আছে, আচ্ছা এটা তো অ্যালকোহল, তাই না? অ্যামাইড, এরকম অনেকগুলো আছে। তো এই কার্যকরী মূলকগুলা পরীক্ষাতে লাগে। এখন কার্যকরী মূলকগুলা কি হেল্প করে আমাদের, একটা যৌগের কার্যকরী মূলক এতটাই গুরুত্বপূর্ণ, আমরা কার্যকরী মূলক দেখে লিটারালি বলে দিতে পারি এই যৌগটা কি কি বিক্রিয়া দেবে। আমি বুঝতে পারছি? একটা যৌগের কার্যকরী মূলক এতটাই গুরুত্বপূর্ণ যে এই কার্যকরী মূলক দেখে আমরা বলে দিতে পারি যৌগটা কি কি বিক্রিয়া দিবে। বিষয় হচ্ছে না? আসো আমি তোমাকে দেখাই। দেখো এখানে এই যে দেখো, এখানে বলা আছে, যেমন ধরো এই যে ও OH, তোমাকে বললাম OH, বলো তো এটা কি বন্ধন দিবে, বিক্রিয়া দিবে? হ্যাঁ, তুমি দেখা যাচ্ছে তোমার বললাম বলো OH কি বিক্রিয়া দিবে, তুমি আমার দিকে মুরগির মতো তাকায় আসো।
বললাম কি হলো কিছু? না, তোমাকে বললাম বলো তো COOH কি বিক্রিয়া দিবে? COOH। হ্যাঁ, তুমি দেখা গেলো আমার দিকে মুরগির মতো তাকায় আছো। এখানে আসলে তুমি অ্যানালাইসিস কেন করতে পারতেছো না? তোমরা দেখবো তোমাদের সবারই কিন্তু অর্গানিক কেমিস্ট্রি পড়া আছে, কিন্তু অর্গানিক কেমিস্ট্রিটা তোমরা আসলে ফিল করো নাই। এটা হলো মেইন সমস্যা, বুঝছো? অনেকে পড়ছো আমি জানি, কিন্তু ফিল করো নাই। ফিল করলে জিনিসগুলো অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, আসো আমি তোমাকে এটা একটু বলি এখন। ফান্ডাটা খুব সিম্পল, নিয়মটা খুব সিম্পল। ঠিক আছে, প্রথম খুব মনোযোগ দিয়ে শুনবা, হ্যাঁ, একবার শুনবা সারা জীবন মনে থাকবে। আমার ক্লাসের আমি মনে করি এটাই সবচেয়ে স্পেশাল জিনিস তোমার জন্য। আমি যা বলবো তুমি যদি মন দিয়ে শোনো, সারা জীবন মনে থাকবে তোমার। আর যদি ছেঁচড়ামি করো তাহলে তো মনে থাকবে না। ঠিক আছে, মন দিয়ে শুনতে হবে। ক্লাস করার মেইন উদ্দেশ্য এটাই। ঠিক আছে, ক্লাস করলে তোমার নিজের উপর বার্ডেনটা কমবে, মানে তোমার পড়তে যে কষ্টটা কম হবে, এটাই, আর কিছু না। তুমিও ভালো পড়তে পারো, সমস্যা নেই, বাট কষ্টটা কম হবে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে একক বন্ধন যুক্ত যেটা যৌগ সেখানে প্রতিস্থাপন আর অপসারণ বিক্রিয়া হবে। এই যে দেখো আমি শর্টকাটটা কিন্তু লিখে দিছি। এই যে তুমি মনে রাখবা এক পা অপসারণ। তো তুমি মুখস্থ করবা এক পা অপসারণ, আগে তোমাদের আমি মুখস্থ করা দিই, হ্যাঁ। তুমি মনে রাখবা এক পা অপসারণ, মুখস্থ করো। এক মানে ধরো একজনের একটা পা কেটে ফেলে দিছে, হ্যাঁ, মানে ধরো কোনো একটা রোগের জন্য হয় না, রোগ হলে পা কেটে ফেলে দিতে হয়, ক্যান্সার হলে, নাহলে ওই ক্যান্সারটা পুরো দয়ে সরে যাবে, এরকম বলে না, শুনছো না? হ্যাঁ, তোমরা রাখবা এক পা অপসারণ, হয়েছে। তারপরে মনে রাখবা দুই সংযোজন তিন সংযোজন। এই দেখো লেখা আছে দুই সংযোজন তিন সংযোজন, আমি বুঝাই দিচ্ছি, তুমি একদম টেনশনই নিও না, আমি তোমাকে বুঝাই দেবো। তুমি মনে রাখো এক পা অপসারণ, দুই সংযোজন তিন সংযোজন, হয়েছে। আর মনে রাখবা কি, আর মনে রাখবা এক আর দুই একে অপরের প্রতি। এই যে এক আর দুই একে অপরের প্রতি, তাহলে তিনটা জিনিস আমরা মুখস্থ করব। একদম সোজা, এক পা অপসারণ, হয়েছে, দুই সংযোজন তিন সংযোজন, এবং এক আর দুই একে অপরের প্রতি। তাহলে কি কি বলছি আমি? প্রথমে আমি বলছি এক পা অপসারণ, ভালো করে বুঝো, এক পা অপসারণ, দুই সংযোজন তিন সংযোজন, এবং এক আর দুই একে অপরের প্রতি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এক পা অপসারণ, দুই সংযোজন তিনেও সংযোজন, আর এক আর দুই একে অপরের প্রতি, আমরা বুঝে গেছি। কিন্তু এখন দেখো আমরা কেমনে সব ধুমধুম করে বের করে ফেলি। আমরা প্রথম যে কথাটা বলছিলাম ওখানে আমরা বলছিলাম এক পা অপসারণ, মানে হচ্ছে যে সকল যৌগগুলোর মধ্যে একক বন্ধন থাকবে, যেমন COH, ঠিক আছে, বা তুমি বলতে পারো, আচ্ছা যেমন আমি লিখে দিই আগে শর্টকাটে, এক পা অপসারণ, মানে যে সকল যৌগগুলোর মধ্যে একক বন্ধন থাকবে সেগুলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, নাইলে কি দিবে বলতো, অপসারণ বিক্রিয়া দিবে। বোঝা গেছে? এই যে দেখো আমি একটু আগে পড়লাম না, এক পা অপসারণ মানে যে সকল যৌগগুলোর মধ্যে একক বন্ধন থাকবে সেগুলো হয় প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, নাইলে অপসারণ বিক্রিয়া দিবে, হয়েছে। এই যে যেমন তোমাকে যদি আমি এখন বলি বলো তো তাহলে অ্যালকোহল কি বিক্রিয়া দিবে, তুমি ধুম করে বলবা দেখেন ভাইয়া অ্যালকোহলের মধ্যে তো আপনার এই যে একক বন্ধন আছে, তাহলে ওটা প্রতিস্থাপন দিবে নাহলে অপসারণ দিবে, প্রতিস্থাপন দিবে নাহলে অপসারণ দিবে। দেখছো? দেখো কত ইজি, তুমি ধুম করে বলে দিলা। তোমাকে আমি বললাম, তোমাকে আমি বললাম অ্যামাইড, তুমি সেম কথা বলবা, প্রতিস্থাপন দিবে নাহলে অপসারণ দিবে, কারণ এখানে তো এক্সট্রা করে আর কোনো বন্ধন দেখতে পাচ্ছ না তুমি, আছে? নাই। আচ্ছা, ক্লিয়ার হয়েছে জিনিসটা, প্রথম কথা গেল। দ্বিতীয় কথা হচ্ছে দুই সংযোজন তিন সংযোজন বলছিলাম, তাই না? মানে তুমি যদি কোনো জায়গায় ডাবল বন্ড দেখো, যেমন তুমি দেখছো এরকম, এরকম তুমি দেখছো একটা যৌগ, এটা কি বিক্রিয়া দেবে? এটা একটা অ্যালকিন, কি বিক্রিয়া দেবে? দুই, আরে ডাবল বন্ড আছে না, তো দুই সংযোজন মানে ডাবল বন্ড থাকলে সংযোজন বিক্রিয়া দেয়, ট্রিপল বন্ড থাকলেও সংযোজন বিক্রিয়া দেয়। এই যে দেখো, ট্রিপল বন্ড থাকলেও কি দিবে, সংযোজন বিক্রিয়া দেবে, শেষ। হয়েছে, তোমাকে যে কোনো যৌগ দিয়ে বলো তুমি ধুমধাম আনসার দেওয়া শুরু করবা। আর লাস্ট একটা বলছিলাম, এক আর দুই একে অপরের প্রতি, মানে কোনো যৌগের মধ্যে যদি একক বন্ধনও থাকে আবার দ্বিবন্ধনও থাকে, তখন কি করবে? তখন এটা শুধুই প্রতিস্থাপন বিক্রিয়া দেবে। কোনো যৌগের মধ্যে শুধু যখন একক বন্ধনে থাকবে আবার দ্বিবন্ধনে থাকবে তখন শুধু প্রতিস্থাপন বিক্রিয়া দেবে। ঠিক আছে, যেমন এটা একটা প্রাইম এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি তোমাকে দেখাই। সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। সেটা কি বলতো, কার্বক্সিলিক অ্যাসিড, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো কার্বক্সিলিক অ্যাসিড, তুমি যদি কি বলে স্ট্রাকচারটা খেয়াল করো তুমি দেখবা এই সি এর মাথার উপর একটা ও লাগানো আছে আর এই পাশে OH আছে, খেয়াল করছো?
হ্যাঁ, সি এর মাথার উপর যে ওটা আছে, সি এবং ওর মধ্যে কিন্তু ডাবল বন্ড আছে রে, ভালো করে খেয়াল করিস। সি এবং ওর মধ্যে কি আছে বলতো? ডাবল বন্ড আছে। কি আছে? ডাবল বন্ড আছে। তাহলে ডাবল বন্ড পাইলাম একটা। আবার দিকে একক বন্ধনও আছে, না ওঠালা। তাহলে একক বন্ধন আছে, ডাবল বন্ডও আছে, ইয়েস। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড প্রতিস্থাপন বিক্রিয়া দেবে। আমার কথা বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট। এগুলা কিচ্ছু লাগবে না কিন্তু রে, এগুলা কিচ্ছু লাগবে না, তোর শুধু চিনতে পারতে হবে। ঠিক আছে? হ্যাঁ, নিচের কোনটা অ্যালডিহাইড মূলক, নিচের কোনটা অ্যামিনো মূলক, নিচের কোনটা কার্বনিক মূলক, নিচের কোনটা কার্বক্সিলিক মূলক, নিচের কোনটা এই মূলক, অ্যামাইড মূলক, এগুলা আসবে। কার্যকরী মূলকের যে ছক, তো আমাদের কার্যকরী মূলকের ছকটা আমাদের সিরিয়ালটাই মুখস্থ করতে হবে, এবং সিরিয়ালটা মুখস্থ করতে লিটারালি সর্বোচ্চ 1 মিনিট লাগবে। তোমরা যদি আমার কথা মন দিয়ে শোনো, কার্যকরী মূলকের ছকটা মুখস্থ করতে আমাদের কত মিনিট লাগবে? 1 মিনিট লাগবে। তোমরা যদি আমার কথা মনোযোগ দিয়ে শোনো, অ্যাসিড অ্যাসিড, হ্যালাইড অ্যামাইড, নাই অ্যালডিহাইড কিটোন। কি করলেন ভাই? কিছু বুঝি নেই, ভালো করে খেয়াল করো। আমি বলছি অ্যাসিড অ্যাসিড। আমি কি বলছি প্রথমে? আমি প্রথমে বলছি অ্যাসিড অ্যাসিড। প্রথমে কি বলছি? অ্যাসিড অ্যাসিড। প্রথমে কি বলছি? অ্যাসিড অ্যাসিড। তারপরে কি বলছি? হ্যালাইড অ্যামাইড। তারপরে কি বলছি? বুঝো, এই যে লেখা আছে কিন্তু দেখো, অ্যাসিড অ্যাসিড, হ্যালাইড অ্যামাইড, হ্যালাইড অ্যামাইড, মিল আছে না? অ্যাসিড অ্যাসিড, তারপর হ্যালাইড অ্যামাইড, মিল আছে না? অ্যাসিড অ্যাসিড, হ্যালাইড অ্যামাইড, নাই অ্যালডিহাইড কিটোন, নাই অ্যালডিহাইড কিটোন, নাই অ্যালডিহাইড কি নাই অ্যালডিহাইড কিটোন নাই, অ্যাসিড অ্যাসিড, হ্যালাইড অ্যামাইড, নাই অ্যালডিহাইড কিটোন, হয়েছে? নাই অ্যালডিহাইড কিটোন। আর লাস্ট হচ্ছে দুইটা, অ্যালকোহল থাইল, মিল আছে না? যে হল থাইল, মিল আছে না? অ্যালকোহল থাইল, মিল আছে না? হ্যাঁ, অ্যালকোহল থাইল কে খায়? আমি খাই। মানে আমি না, মনে রাখার জন্য, অ্যালকোহল থাইল আমি। এই যে দেখো, অ্যালকোহল থাইল কে খায়? আমি খাই। এই যে অ্যালকোহল থাইল, আর আমি, আমি মানে আমিন, হয়েছে? অ্যালকোহল থাইল কে খায়? আমি খাই। পারবো? আচ্ছা, তাহলে হয়েছে। অ্যাসিড অ্যাসিড, হ্যালাইড অ্যামাইড, আমার সাথে সাথে পড়ে ফেলো। অ্যাসিড অ্যাসিড, হ্যালাইড অ্যামাইড, নাই অ্যালডিহাইড কিটোন, অ্যালকোহল থাইল আমি খাই, শেষ। কয় সেকেন্ড লাগলো? অ্যাসিড, আর বাকি তিনটা তো সোজা, লাস্টের তিনটা ওটা তো বলবোই। তাহলে কি বলছি? অ্যাসিড অ্যাসিড, ফার্স্টে কি? অ্যাসিড অ্যাসিড, তারপরে কি? হ্যালাইড অ্যামাইড। কি বলছি? হ্যালাইড অ্যামাইড। তারপরে কি? নাই অ্যালডিহাইড কিটোন, নাই অ্যালডিহাইড কিটোন, অ্যাসিড অ্যাসিড, হ্যালাইড অ্যামাইড, নাই অ্যালডিহাইড কিটোন, অ্যালকোহল থাইল আমি খাই। তাই না? আমি খাই মানে কি? অ্যালকোহল থাইল আমিন। আর লাস্টে তো সোজা, লাস্টে হচ্ছে অ্যালকিন, ডাবল বন্ড, তারপর ট্রিপল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড। প্রথম প্রশ্ন যেটাতে পোলাপাইন বিশাল বড় একটা বাঁশ খায়, এটা হইতেছে সমানতা কয় প্রকার? সমানতা কত প্রকার? অনেকে বলে 5 প্রকার। থাপ্পড় একদম বদমাইশ। সমানতা হচ্ছে 2 প্রকার। সমানতা কত প্রকার? 2 প্রকার। কি কি? একটা গাঠনিক সমানতা, একটা স্টেরিও সমানতা। তাহলে সমানতা বা আইসোমারিজম কত প্রকার? আনসার হচ্ছে 2 প্রকার। একটা কি? গাঠনিক সমানতা, একটা কি? স্টেরিও সমানতা। একটা কি? গাঠনিক সমানতা, আরেকটা কি? স্টেরিও সমানতা। মনোযোগ দিয়ে শোনো, সমানতা কয় প্রকার? 2 প্রকার, গাঠনিক সমানতা, স্টেরিও সমানতা। ঠিক আছে ভাইয়া, বুঝছি। গাঠনিক সমানতা কত প্রকার ভাইয়া? 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। এটা না কিভাবে মনে রাখবো? একটা নেমোনিক্স মনে রাখতে পারো, ঠিক আছে? আহ, আচমকা, মনে রাখলেই হলো ভাই, তুই যেমনে পারিস মনে রাখ। আচমকা, ঠিক আছে? আচমকা মানে কি? অতে অবস্থান সমানতা, চতে চেইন সমানতা, মতে মেটামারিজম, হ্যাঁ, আর মেটামারিজমের সাথে টোটোমারিজম ফ্রি, মনে রাখবা। আর কতে কার্যকরীমূলক সমানতা, হয়েছে? তাহলে আমরা মনে রাখবো, এই যে মনে রাখবো, লিখেই তো আছে এখানে। গাঠনিক সমানতা, গাঠনিক সমানতা কয় প্রকার বলো তো? গাঠনিক সমানতা কয় প্রকার? আনসার হচ্ছে 5 প্রকার। ঠিক আছে? তা আমরা মনে রাখবো, অবস্থান সমানতা অতে, চতে চেইন সমানতা, মতে মেটামারিজম টোটোমারিজম, আর কতে কার্যকরীমূলক সমানতা। হয়েছে? খুবই 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 ইম্পর্টেন্ট। হয়েছে? আচ্ছা, এখন আসে এগুলো এক্সাম্পল, শুধু এক্সাম্পল লাগবে, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, তো এক্সাম্পল কই? এক্সাম্পল বইয়ে আছে। প্রথমে আসে চেইন সমানতা। দেখো, তুমি হচ্ছে, ধরো আমার কাছে উম ধরো এরকম 3টা কলম আছে, হ্যাঁ, এটা একটা, এটা একটা, আর এইটা একটা। এটা একটা চেইন না? দেখো তো, এই সবগুলো মিলে একটা চেইনের মতো তৈরি করছে না? চেইনের মতো তৈরি করছে না? আচ্ছা, এটাকে তো আমি এভাবে বলতে পারি। দেখো ভালো করে বুঝবা, এই চেনটাকে আমি এভাবে বলতে পারি না? এই দুটো একসাথে আছে, এই মাথাটাকে ধরে আমি এখানে দিলাম। দেখো তো, জিনিস তো একই, শুধু একটা চেইন তৈরি হয়ে গেছে না? মানে জিনিস তো একই, খেয়াল করে দেখো, বুঝছো আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে আমার কাছে এই 3টা জিনিস আছে। আমি যদি তোমার ডায়েরির উপর দেখাই, হাতে ধরতেছে না। ধরো এই ডায়েরিটার উপরে দেখো, আমার এটা একটা আছে,
এটা একটা আছে, আর এটা একটা আছে, ঠিক আছে, তিনটা মিলে একটা চেইন তৈরি করছে না? তৈরি করছে কিনা? এখন আমি তো একটা কাজ করতে পারি, আমি এটাকে তুলে এখানে দিতে পারি, দেখো তো জিনিস কিন্তু তিনটেই আছে, তো একটা আলাদা ফরমেশন তৈরি হয়েছে না? হয়েছে কিনা? হ্যাঁ। আবার দেখো আমি এটাকে তুলে এটাকে রেখে এটাকেও চেইন আকারে দিতে পারি কিনা? হুম। তার মানে এখানে যদি চারটা জিনিস থাকতো তাহলে কিন্তু আরো সুন্দর হইতো জিনিসটা, তাই না? চারটা জিনিস মানে বুঝছো, সে ধরো আমার কাছে এরকম চারটা জিনিস আছে, একটা, দুইটা, হ্যাঁ, এই ধরো তিনটা, আর এই ধরো চারটা, চারটা জিনিস, ঠিক আছে? চারটা জিনিস আছে, এখন আমি চাইলে কি করতে পারি, এই দুটাকে খুলে এই লাস্টের দুটাকে খুলে এদিকে একটা দিতে পারি না? দিতে পারি কিনা? এদিকে একটা দিতে পারি না? হ্যাঁ পারি, কিন্তু দেখো চারটাই কিন্তু আছে, চারটাই কিন্তু আছে, কিন্তু দেখো চেইন হয়ে গেছে, এক্সট্রা ভিতর দিয়ে একটা চেইন বের হয়েছে, দ্যাটস ইট চেইন সমানতা। ভেরি সিম্পল। বিউটেন, তুমি দেখো জাস্ট তুমি আমি যে জিনিস তোমাকে বললাম, বিউটেনের ক্ষেত্রে দেখো ওইটাই ছিল। তুমি দেখো এই যে বিউটেন, দেখো চারটা জিনিস আছে একসাথে, দেখছো? কোর্স থেকে এই লাস্টেরটাকে ধরে মাঝখানে ঝুলাই দিছে, এই যে মিথেন থেকে, মিথাইল মূলকটাকে দেখো, এটা হয়ে গেছে ট্রু মিথাইল প্রোপেন। দ্যাটস ইট। তার মানে ভিতরে বিউটেন আর টু মিথাইল প্রোপেন পরস্পরের কি সমাণু? চেইন সমাণু। বুঝতে পারছো? চেইন সমাণু কেমনে বুঝবা? ভাই আমি যখন তোমাকে একটু আগেও দেখালাম না যে আমার তিনটা জিনিসই ছিল এখানে, দেখো তিনটা জিনিসই ছিল, এটা একটা, এটা একটা, আর এটা একটা, আমি তখনও তিনটা ছিল, কিন্তু পরে যখন আমি এটাকে পুনর্বিন্যাস করছি, পরে কি করছি, এটাকে এখানে দিয়েছি, তখনও কিন্তু তিনটা, তিনটেই কিন্তু আছে, তার মানে মোট কার্বন কিন্তু একই থাকবে। তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো এখানেও তাই হয়েছে, দেখো তুমি দেখো বিউটানের ক্ষেত্রে চারটা কার্বন ছিল, ঠিক আছে, টু মিথাইল প্রোপেনে দেখো যোগটা আঁকো, টু মিথাইল প্রোপেন মানে কি, প্রোপেন মানে তিনটা কার্বন, আর মিথাইল মানে দুই নাম্বার কার্বনে মিথাইল একটা, এক দুই তিন চার, এখানেও চারটা কার্বন, এবং সব বিউটেন প্রোপেন মানে এগুলো কি, অ্যালকেন, তার মানে এই দুটো হচ্ছে পরস্পরের চেইন সমাণু। তাহলে চেইন সমাণু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আসলে আমরা পয়েন্টটাতে যাব, পয়েন্টটাতে যাব, পয়েন্টটা হচ্ছে অবস্থান সমাণু। এইটা আরো জোস, এটা আরো অস্থির একটা জিনিস। অবস্থান সমাণু কি জানো? অবস্থান সমাণুতে কার্যকরী মূলকের অবস্থানটা চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? কার্যকরী মূলকের অবস্থানটা চেঞ্জ হয়। কার্যকরী মূলক কোনটা? এই যে যেমন দেখো, এই যে যেমন দেখো তুমি হচ্ছে, হ্যাঁ তোমাদের কি দেখায়, আমি একটু যোগ এঁকে দেখাই না, যেমন ধরো সে এক দুই তিন চার, চারটা কার্বন নিলাম, হ্যাঁ, নিয়ে আমি বললাম যে আমি হচ্ছে এই কার্বন আর এই কার্বন, মানে এটা এক নাম্বার এটা দুই নাম্বার, এই দুটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড দিব, দিলাম, বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিলাম, ঠিক আছে? এখানে একটা দুইটা তিনটা হাত ফিল আপ আছে, তাহলে একটা লাগে, আর এখানে একটা হাত দুইটা হাত ফিল আপ আছে, তাহলে এখানে দুইটা লাগে, আর উপরে একটা নিচে একটা, আর এখানে তিনটা লাগে, হয়েছে? দেখো আমি যখন এখানে ডাবল বন্ডটা দিলাম, এই যে দেখো আমি এক আর দুই নাম্বার কার্বনের মাঝখানে দিছি না, এখন আমি যদি চাই তাহলে এক দুই তিন চার, আমি ডাবল বন্ডটা কিন্তু এই যে কার্বন নাম্বারগুলো দিয়ে দিই, এক দুই তিন চার, আমি দেখো দুই আর তিনের মাঝখানেও কিন্তু দিতে পারি ডাবল বন্ড, কারণ এই অনুযায়ী আমার বাকি হাইড্রোজেনগুলো দিতে হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন, দেখছো? তার মানে হচ্ছে এখানে আসলে কি ট্রান্সফার হচ্ছে ভালো তো, তুমি যদি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাও তুমি দেখতে পাবা এখানে এই যে ডাবল বন্ডটা এখানে ছিল, এই ডাবল বন্ডের ট্রান্সফার এখানে গেছে, তার মানে আলটিমেটলি এখানে ট্রান্সফার হচ্ছে কি, আলটিমেটলি এখানে ট্রান্সফার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বলতো, আমার কার্যকরী মূলকটা, তাহলে আমার এখানে কি ট্রান্সফার হচ্ছে, আনসার হচ্ছে কার্যকরী মূলকটা ট্রান্সফার হচ্ছে, বুঝছো? কি ট্রান্সফার হচ্ছে বাবা? কার্যকরী মূলকটা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এটা তো বুঝছো, পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় বাংলা নামগুলো দিবে রে, খুব চান্স আছে বাংলা নামগুলো দেয়, বুঝছো? যেমন বলবে বিউট ওয়ান ইন, বিউট টু ইন, তুমি একদম তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করো, আরে বিউট ওয়ান ইন তার মানে বিউটেনের এক নাম্বার কার্বনে কি ছিল, ডাবল বন্ড ছিল, যেই বলবে বিউট টু ইন তুমি বলবা বিউটনের দুই নাম্বার কার্বনে ডাবল বন্ড ছিল, দ্যাটস ইট। বা তোমাকে বলবে প্রোপানল এক, তুমি বলবা আচ্ছা এটা হচ্ছে ওই প্রোপানলটা, যে প্রোপানলটার এক নাম্বার কার্বনে ওইচ আছে, প্রোপানল টু, তুমি বলবা আচ্ছা এটা ওই প্রোপানলটা যেটা দুই নাম্বার কার্বনে ওইচ আছে, দ্যাটস ইট। তুমি বলবা আল্লাহ একবার এক নাম্বার কার্বনে ছিল একবার দুই নাম্বার কার্বনে গেল, তাহলে প্রোপানল ওয়ান এবং প্রোপানল টু পরস্পরের কি, আনসার হচ্ছে অবস্থান সমাণু। আমার কথা বুঝে গেছে, আনসার কি, অবস্থান সমাণু, এটাই তো পরীক্ষায় আসে। তোমাকে বলবে যে বিউটেন আর টু মিথাইল প্রোপেন পরস্পরের কি, আনসার হচ্ছে চেইন সমাণু, বুঝে গেছে? আচ্ছা, এখন আসলে আমরা পড়বো কার্যকরী মূলক সমানতা, এটা খুব ইন্টারেস্টিং, এবং এখানে পোলাপাইন মাইটটা খায়, বাঁশ খায়, ঠিক আছে, ভালো করে বাঁশ ভুল করা যাবে না, ভালো করে শোনো।
তো এখানে কথা হচ্ছে, আমি একটু আগে কিন্তু বলছি, দেখলা না একটু আগে কার্যকরীমূলক লাফায় লাফায় বেড়াচ্ছিল, প্রোপানল টু, প্রোপানল ওয়ান। প্রোপানল টু মানে কি? অ্যালকোহলের 2 নম্বর কার্বনে যে, ওই দেখো, প্রোপানল টু মানে 2 নম্বর কার্বনে ওইচ আছে, আবার দেখো প্রোপানল ওয়ান মানে 1 নম্বর কার্বনে ওইচ আছে। এখন এখানে গ্যাঞ্জাম লাগছে, মানে কার্যকরী মূলকটা ব্যাঙের মতো লাফায় বেড়াইতেছে, এখানে যায় এখানে যায়, 2 নম্বর কার্বনে যায়, 1 নম্বর কার্বনে যায়, তিন, মানে কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে যেতেছে। ওয়েট, ওয়েট, কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হইতেছে না এবার, এবার কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যাইতেছে। মানে তোমার এতক্ষণ অ্যালকোহলটাই কি করতেছিল, ব্যাগের মতো লাভ দিয়ে বেড়াচ্ছিল না 2 নম্বর কার্বনে, 1 নম্বর কার্বনে। ইয়েস, এটা অবস্থান সমান। কিন্তু যদি বলে যে আমার যেমন ধরো ইথানল আর ইথার, দেখো এখানে ইথানল ছিল, অ্যালকোহল ছিল, হয়ে গেছে ইথার, মানে কি দুটো আলাদা জিনিস না? ইয়েস, এটাকে আমরা তখন বলবো কি বলতো, এটাকে আমরা বলবো হচ্ছে আহ কার্যকরীমূলক সমানতা। এটাকে কি বলবো? কার্যকরীমূলক সমানতা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো যে অবস্থান সমানতাতে কার্যকরী মূলকের অবস্থানটা চেঞ্জ হয়, আর কার্যকরী মূলক সমানতাতে কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যায়। বুঝা গেছে? সিম্পল কথা এগুলো বলা আছে এখানে। এই যেমন প্রোপানেল আর কি বলতো, বা অ্যাসিটন পরস্পরের কি, এটা এতবার পরীক্ষাতে আসছে, প্রোপানেল এবং অ্যাসিটন পরস্পরের কি। প্রোপানেল মানে কি, নেল মানে কি, অ্যালডিহাইড, অ্যাল মানে মনে রাখবে অ্যালডিহাইড থাকবে, নেল এগুলো অ্যালডিহাইড হয়। হ্যাঁ, আর প্রোপানোন, খেয়াল করো, নোন মানে অ্যাসিটন, এটাকে প্রোপানোনও বলে, অ্যাসিটনও বলে, সমস্যা নেই। ঠিক আছে, দেখো এখানে অ্যালডিহাইড ছিল, এখানে কি হয়ে গেছে, কিটন হয়ে গেছে। কার্বন কিন্তু তিনটাই, তাই না? তাহলে 3টা কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড, একটা কিটোন, পরস্পরের কি হবে? আনসার হচ্ছে কার্যকরী মূলক সমান হবে। আনসার কি? কার্যকরী মূলক সমান হবে। তাহলে ক্লিয়ার? তাহলে এইটুকু আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, এখন আসো আমরা নিচে যাব। নিচে হচ্ছে কার্যকরী মূলক সমানতা কোথায় কোথায় দেখা যায় এটা মনে রাখবো। আচ্ছা, মেটামারিজমের ক্ষেত্রে আসো, পরে বলতেছি। মেটামারিজমের ক্ষেত্রে মনে রাখো, এই যে অ্যালকোহল আর ইথারের মধ্যে, এই যে লাগে কিন্তু অ্যালকোহল আর ইথানের মধ্যে, এবং অ্যালডিহাইড, অ্যালকিনল আর কিটনের মধ্যে কার্যকরীমূলক সমানতা দেখা যায়। ঠিক আছে, অ্যালকোহল আর ইথার, তাহলে অ্যালকোহলের কার্যকরীমূলক সমান কি? ইথার, মনে থাকবে। আর কি আছে? আরো আছে হচ্ছে তোমার অ্যালডিহাইড কিটন অথবা অ্যালকিনল। অনেকে বলতে পারবে অ্যালকিনল আবার কি? শোনো, কোন যৌগের মধ্যে যদি অ্যালকিন থাকে মানে ডাবল বন্ড থাকে, এবং অল মানে ওইচ মূলক থাকে, তখন আমরা তাকে বলবো কি বলতো, তখন আমরা তাকে বলবো হচ্ছে অ্যালকিনল। কি বলবো? অ্যালকিনল। কি বলবো? অ্যালকিনল। বুঝছো? দেখবা। আচ্ছা, নিচে আসো, নিচে আসো, মেটামারিজম। মেটামারিজমটা খুব ইন্টারেস্টিং, বুঝছো? মেটামারিজম, মে মানে কি? বোন, কার্বন, তাই না? তো মে মানে হচ্ছে বোন, মানে কার্বন। এখানে আসলে চেঞ্জ হয় যেটা, সেটা হচ্ছে কার্বন। কি চেঞ্জ হয়? কার্বন চেঞ্জ হয়। তাহলে মেটামারিজমের ক্ষেত্রে কি চেঞ্জ হয়? কার্বন চেঞ্জ হয়। আমার কথা মনোযোগ দিয়ে শুনো, মেটামারিজমের ক্ষেত্রে কি চেঞ্জ হয়? কার্বন চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? কার্বন চেঞ্জ হয়। কোথায় কার্বন চেঞ্জ হয়, কার কার্বন চেঞ্জ হয়? বুঝাই দিচ্ছি, দেখো। এখানে প্রথমে তুমি দেখো মিথক্সিপ্রোপেন, তুমি দেখো এই মিথক্সিপ্রোপেন, অনেকে লিখতে পারে না, অনেকে বলে আমি মিথক্সিপ্রোপেন তো লিখতে পারি না, আমি তো অশিক্ষিত। দেখো তোমাদের শিখাই দিই, আমিও পারতাম না। ঠিক আছে, এটা অনেক সোজা। আগে মিথক্সি মানে কি? মিথাইল মূলক নিবা, একটা অক্সিজেন নিবা, তারপর প্রোপেন বানাবা। প্রোপেন মানে কি? 3টা কার্বন, তাহলে CH2, CH2, CH3 হয়েছে। দেখো এটা কিন্তু মিথক্সি প্রোপেন হয়ে গেছে। কই, এই যে, দেখছো কেমনে বুঝলা? এই যে এটা হচ্ছে মিথক্সি আর এটা হচ্ছে প্রোপেন, হয়েছে। তা তোমাকে যদি এখন বলে, দেখো এখানে ভালো করে খেয়াল করো, এখানে খেয়াল করার জিনিস হচ্ছে যে, এখানে খেয়াল করার জিনিস হচ্ছে যে এখানে ভাইয়া মিথক্সি আপনি বললেন, মিথাইলের পরে আপনি একটা অক্সিজেন দিচ্ছেন, তাই না? আমি বললাম হ্যাঁ। তারপরে কি করছেন? তারপর হচ্ছে আপনি এখানে CH2 লিখছেন, তাই না? আচ্ছা, এই যে অক্সিজেন মূলকটা দিলেন, এটা যদি এরকম হয় যে আমি এরকম করি, CH3 CH2O, তারপর এই মানে এটাকে তুলে এখানে আনছি, আর এই অক্সিজেনটাকে এপাশে দিছি, দিয়ে আমি করছি কি CH2 CH3। এবার দেখো তো, এবার অক্সিজেনের দুই পাশে কি হয়েছে? কার্বন চেঞ্জ হয়ে গেছে না? একবার অক্সিজেনের পাশে কার্বন ছিল কয়টা বলো তো, ভালো করে খেয়াল করিও। একবার অক্সিজেনের পাশে কার্বন ছিল কয়টা? একটা। আরেক পাশে ছিল কয়টা? 3টা। এখন করছি কি আমি, এখন কি করছি, এখন যেটা করছি সেটা হচ্ছে, এখন কি করছি, এখন এই অক্সিজেনের পাশে এক পাশে কার্বন নিচ্ছি 2টা, আরেক পাশে কার্বন 2টা। তার মানে যেটা আসলে হচ্ছে সেটা হচ্ছে যে, অনেকে মনে করবো অক্সিজেনের পাশে না, কার্যকরী মূলকের দুই পাশে কার্বন চেঞ্জ হচ্ছে।
দ্যাটস ইট। কার্যকরী মূলকের দুই পাশে কার্বন চেঞ্জ হচ্ছে। যদি কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার তারতম্য হয়, এই তারতম্যের জন্য যেই সমানতাটা আমরা দেখতে পাবো সেটাকে আমরা বলবো কার্যকরী মূলক সমানতা। কথাগুলোর মধ্যে প্যাঁচটা লাগে কিন্তু ভুল করে, নিজের পাশে নিজে পড়ে যায়। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার হেরফেরের জন্য বা তারতম্যের জন্য বা পার্থক্যের জন্য যেই সমানতা দেখা যায় সেটাকে আমরা বলবো মেটামরিজম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আশা করা যাচ্ছে ক্লিয়ার। আর লাস্টে আছে টোটোমারিজম। তার মানে মেটামারিজমের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমার যৌগের কার্বনের দুই পাশে, আমার যৌগের কার্বনের দুই পাশে কি থাকবে বলতো? আমার সরি, কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার কি থাকবে বলতো? চেঞ্জ থাকবে। কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যার কি থাকবে? চেঞ্জ থাকবে। মেটামারিজমের উদাহরণ আমরা মনে রাখতে পারি, মোটা কষাই দিয়ে মনে রাখা যায়, সে কই দিয়ে মনে রাখতে পারি, সেতে সেকেন্ডারি অ্যামিন, কতে কিটোন, ইতে ইথার। তাহলে আমরা মনে রাখবো মেটামারিজম কোথায় কোথায় দেখা যাবে। আমরা মনে রাখবো সে কই, সেতে সেকেন্ডারি অ্যামিন, কই, কইতে কি, কতে কিটোন, ইতে কি বলতো? ইথার। তাহলে আমরা মনে রাখবো সে কই, সেতে সেকেন্ডারি অ্যামিন, কই, কতে কিটোন, ইতে কি বলতো? ইথার। হইছে? আচ্ছা, তাহলে আশা করা যাচ্ছে এইটুকু কিন্তু ক্লিয়ার। আচ্ছা, এরপর আসলে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে টোটোমারিজম। এই যে যদি পরীক্ষায় বলে পেন্টন 2 আর পেন্ট 3 এই দুটার মধ্যে কি পার্থক্য? পেন্ট 2 আর পেন্ট 3 এই দুটার মধ্যে কি পার্থক্য? তখন তুমি বললো পেন্টন মানে কি? এই যে পেন্টেন, দেখো একবার কার্বনিক মূলক, দেখো কার্বনিক মূলকের এক পাশে দেখো একটা মিথাইল মূলক, আরেক পাশে দেখো তিনটা, দেখছো? 1 2 3টা কার্বন। আবার দেখো পেন্ট 3 এর দেখো মাঝখানে কি বলতো? মাঝখানে হচ্ছে তোমার একটা কার্বনিক মূলক, আর এক পাশে দুইটা কার্বন, আর এক পাশে কয়টা বলতো? দুইটা কার্বন। তার মানে কার্যকরী মূলকের উভয় পাশে যখন কার্বন সংখ্যা চেঞ্জ হইতেছে তখনই আসলে কি হচ্ছে বলতো? তোমার এই কার্যকরী মূলক, সরি, মেটামরিজমটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করা যাচ্ছে এগুলো কিন্তু একদম ক্লিয়ার, রাইট? তাহলে এখন আসো আমরা পরেরটাতে যাব। পরে যেটা বলছে সেটা হচ্ছে টোটোমারিজম। আচ্ছা, খুব ইন্টারেস্টিং, মনে রাখতে হবে টোটোমারিজম হচ্ছে একটা গতিশীল কার্যকরী মূলক সমানতা। খুব ইম্পর্টেন্ট। টোটোমারিজম কি বলতো? একটা গতিশীল কার্যকরী মূলক সমানতা। টোটোমারিজম কি? একটা গতিশীল কার্যকরী মূলক সমানতা। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো লেখা আছে প্রোপানন। এটা টোটোমারিজম হচ্ছে প্রোপিন টু অল। মজার বিষয় কি তোমরা জানো? টোটোমারিজমকে বলা হয় কিটো ইনল সমানতা। কি বলা হয় টোটোমারিজমকে? কি বলা হয়? কিটো ইনল সমানতা। তোমার মনে প্রশ্ন আসতে পারে কিটো ইনল আবার কি? আচ্ছা, এখানে কথা আছে। কথা হচ্ছে যে প্রথমে এটা কিটন হয়, দেখো কিটন থাকে, পরে এটা ইনল হয়। এখন আমরা বলতে পারি ইনল আবার কি? ওই যে বললাম একটু আগে যে কোনো যৌগের মধ্যে যদি ইন মানে ডাবল বন্ড থাকে, আবার অল মানে অ্যালকোহল মূলক থাকে, তাহলে ওটাকে বলে কিটো ইনল, মানে ওটাকে বলে প্রোপিনল। তাহলে টোটোমারিজমকে কি বলবো? কিটো ইনল সমানতা। মানে কিটন থেকে ডিরেক্টলি ইনল হবে, আবার ইনল থেকে ডিরেক্টলি কিটন হবে। মানে এটা টোটো কি বলে? টোটো কোম্পানি নাকি? টোটো গাড়ির মতো কি করতে থাকে? এদিক ওদিক 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 ঘুরতে থাকে, তাই না? এই জন্য এটাকে বলে গতিশীল কার্যকরীমূলক সমানতা, বা কি বলতো এটাকে বলে টোটোমারিজম। ঠিক আছে, তাহলে আশা করা যাচ্ছে এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, এই যে দেখো প্রোপানন বা প্রোপিন টুয়াল পরস্পরের কি বলতো? তুমি দেখবো প্রোপানন একটা কিটন, প্রোপিন টুয়াল একটা ইনল, এরা পরস্পরের কি বলতো? টোটোমারিজম। ইংরেজিগুলো দেখবা। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি এখান থেকে আমাদের কি বলতো সমানতা গুলো। আশা করি সমানতা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা পড়বো স্টেরিও সমানতা। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা প্যাচ লাগে, মানে আমি কথা বলবো। এখন কি আছে বলতো? আমরা বলবো স্টেরিও সমানতা। তাহলে আমরা ফার্স্টে পড়লাম কি বলতো? আমরা ফার্স্টে পড়লাম হচ্ছে কিটো ইনল সমানতা, না সরি, কার্যকরীমূলক সমানতা। এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে স্টেরিও সমানতা। কি পড়বো? স্টেরিও সমানতা। স্টেরিও মানে ত্রিমাত্রিক সমানতা। ত্রিমাত্রিক সমানতা আছেই দুইটা আমাদের বই, আর নাই, হয় দুইটা। একটাকে বলে জ্যামিতিক সমানতা, আর একটাকে বলে আলোক সমানতা। একটাকে বলে জ্যামিতিক সমানতা, একটা কি বলে বলতো? আলোক সমানতা। একটাকে বলে জ্যামিতিক সমানতা, আর একটা কি বলে বলতো বাবা? আলোক সমানতা। কি বলে? আলোক সমানতা। ঠিক আছে, তা আসেন আমরা দেখি। আমরা প্রথমেই জানবো জ্যামিতিক সমানতা দুটো শর্ত। এটা মেডিকেলে অনেকবার আসছে। ঠিক আছে, ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে। জ্যামিতিক সমানতা প্রথম কথা হচ্ছে দেখায় কারা? অ্যালকিন, প্রতিস্থাপিত অ্যালকিন যারা, তারা দেখায়। দেখো লিখাই আছে, যারা প্রতিস্থাপিত অ্যালকিন তারাই দেখায়। অ্যালকেন না কিন্তু, সাবধান। তুমি যদি কোনো যৌগের মধ্যে দেখো বা কোনো প্রশ্নের মধ্যে দেখো বলছে নিচের কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, কিন্তু ওই জায়গাটাতে হচ্ছে তোমার অ্যালকেনের সংকেত দেওয়া আছে, তার মানে ওটা ডেফিনেটলি আনসার হবে না।
আমি কি বুঝাতে পারছি? কোনো জায়গায় তুমি যদি প্রশ্ন দিয়ে দেখো বলছে, আমি একটু পরে প্রশ্ন সলভ করাবো, হ্যাঁ, কোনো জায়গায় তুমি যদি দেখো বলছে যে নিচের কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, রাইট? হ্যাঁ, তোমাকে নেক্সট কোয়েশ্চেন করছে যে হচ্ছে অ্যালকেন দিয়ে রাখছে অপশনে, তুমি ডেফিনেটলি অ্যালকেনটাকে আগে বাদ দিয়ে হিসাব করবা, কারণ অ্যালকেন কখনোই জ্যামিতিক সমানতা দেখায় না। আইদা সেটা প্রতিস্থাপিত অ্যালকেন হোক, তার তো সমস্যা নেই, দেখাবেই না, বুঝছো? অবশ্যই জ্যামিতিক সমানতা দেখাইতে হইলে আমাদের যেটা লাগবে সেটা কি বলতো? প্রতিস্থাপিত অ্যালকিন। কি লাগবে? প্রতিস্থাপিত অ্যালকিন, প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে চাকরি হইতে হবে। চাকরি মানে কি বলো একার, ঠিক আছে? আসলে আমি একটু বলবো একটু পর। তাহলে এটা ক্লিয়ার, চাকরির যোগ্যগুলো দেখায়। এখন আসো, আহ, যে কোনো একটা যোগ্য তোমাকে যদি দিয়ে বলে যে এটা কি জ্যামিতিক সমানতা দেখাবে নাকি দেখাবে না, এটা চেনার বুদ্ধি কি? এটা চেনার একটা খুব সহজ বুদ্ধি আছে, আমি দেখাই। আমরা কিছু যৌগ এখন দেখবো, আঁকবো, এবং দেখবো যে ওগুলো আসলে জ্যামিতিক সমান্তরাল দেয় কিনা। আমাদের পরীক্ষাতে মেইনলি এই কোশ্চিনটাই আসে। হ্যাঁ, এর নিচের একটা যৌগ দিয়ে বলে, বলো তো এই যৌগটা জ্যামিতিক সমান্তরাল দিবে কি দিবে না। ঠিক আছে, আসো। তো আমরা প্রথমে যে যৌগটা আঁকবো সেটা হচ্ছে এরকম, CH2 ডাবল বন্ড CH, CH2 CH3। এখন তোমার এই যোগটা দেখে মাথা ঘুরতে পারে, ভাবতে পারো যে এটা কি, এটা তো অনেক কঠিন লাগতেছে, বাট ব্যাপারগুলো এরকম না। জ্যামিতিক সমানতা বের করার একটা খুব ইজি একটা টেকনিক আছে। জ্যামিতিক সমানতা বের করার খুবই ইজি একটা টেকনিক আছে, সেটা কি? সেটা হচ্ছে তুমি শুধু খেয়াল করবা যে এই যে প্রথম কথা, এটা ডাবল বন্ড হইতে হবে, ডাবল বন্ড না থাকলে কিন্তু হবে না। প্রথম কথা, ডাবল বন্ড থাকতে হবে যৌগটার মধ্যে। এবং দ্বিতীয় কথা হচ্ছে তুমি দুই রিলেটেড কোনো কিছু দেখতে পাও কিনা। তাহলে আমরা এখানে সাইডে লিখে রাখি, তোমরাও খাতার মধ্যে লিখে রাখো দুইটা কথা। একটা হচ্ছে ডাবল বন্ড থাকতে হবে, ডাবল বন্ড আছে কিনা চেক দিব, দুটা জিনিস চেক দেবে, একটা ডাবল বন্ড আছে কিনা, আর দুই নম্বর দুই আছে কিনা, মানে দুই রিলেটেড কিছু আছে কিনা। এই দুই আছে কিনা এটা তোমাকে আমার বুঝাইতে কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করাইতে হবে, তাহলে তুমি বুঝবা। যেমন দেখো এই যৌগটার ক্ষেত্রে ডাবল বন্ডের এক পাশে দেখো দুই রিলেটেড কিছু একটা আছে, CH2 আছে, এটা দুই। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ দুই রিলেটেড কিছু একটা আছে না? তো যেহেতু দুই রিলেটেড কোনো কিছু একটা আছে, তার মানে এটা জ্যামিতিক সমানতা দিবে না। ঠিক আছে, আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই। যেমন ধরো এখানে লিখি CH3 CH ডাবল বন্ড CH CH3। ভালো করে খেয়াল করো তো, এই যৌগটার মধ্যে কি ডাবল বন্ড আছে? আছে। আচ্ছা, এই যৌগটার মধ্যে কি দুই রিলেটেড কোনো কিছু আছে? এই বামে বা ডাবল বন্ডের এই পাশে পাশে? নেই। ডেফিনেটলি, তার মানে এটা জ্যামিতিক সমানতা দিবে, তার মানে এটা জ্যামিতিক সমানতা দিবে, তার মানে এটা জ্যামিতিক সমানতা দিবে। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা দেখাই কোশ্চেন। তাহলে এটা ক্লিয়ার, ডাবল বন্ড আছে এবং আশেপাশে দুই রিলেটেড কোনো কিছু নাই, দিবে। ঠিক আছে, আবার ধরো তোমাকে আমি বললাম CH3 2 C ডাবল বন্ড CH CH3। তোমাকে বললাম বলো তো এই যৌগটা কি জ্যামিতিক সমানতা দিবে? কি হবে আনসার? আনসার হবে দিবে না। কেন দিবে না? ডাবল বন্ড আছে যদিও, কিন্তু আপনার ক্ষেত্রে দুই রিলেটেড কোনো কিছু একটা আছে, তাই না? আছে কি না? হ্যাঁ, ওই জন্য এটা দিবে না। বোঝা গেছে আমার কথাটা? সে ধরো তোমাকে আমি একটু এরকম দিলাম, এটা মেডিকেল আসছিল, আচ্ছা এটা মুছে দিই, হোয়াইট বোর্ডে দেখাই। দেখো, এটা হচ্ছে ClCH ডাবল বন্ড CHCl। প্রশ্ন হচ্ছে এটা কি জ্যামিতিক সমানতা দিবে নাকি দিবে না? জ্যামিতিক সমানুতা দিবে নাকি দিবে না? কথাটা কিন্তু খুব সিম্পল। ঠিক আছে, এখানে আমরা দুইটা জিনিস চেক করব, একটা হচ্ছে ডাবল বন্ড আছে কিনা, একটা হচ্ছে দুই রিলেটেড কোনো কিছু আছে কিনা। ডাবল বন্ড আছে কিন্তু দুই রিলেটেড কোনো কিছু আছে, দেখো দুই রিলেটেড কোনো কিছু আছে না, তার মানে জ্যামিতিক সমানতা দিবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু প্যাচ প্যাচ লেগে যাবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিই, লাস্ট এক্সাম্পল। ধরো তোমাকে এরকম বলছে CH2 ডাবল বন্ড CH2, হ্যাঁ, এটা কি জ্যামিতিক সমানতা দিবে? তাহলে তোমাকে বললো CH2 ডাবল বন্ড CH2, এটা কি জ্যামিতিক সমানতা দিবে? আনসার হচ্ছে দিবে না।
কেন দিবে না? ডাবল বন্ড আছে, আবার 2 আছে, দিবে না। ডাবল বন্ড বা রিপিট থাকলে আসলে দেয় না, মনে থাকবে। ডাবল বন্ড অথবা রিপিট যদি কোনো কিছু থাকে তাহলে আসলে ওটা কি বলতো বাবা, দিবে না। ঠিক আছে, এইটুকু মনে রাখলে ইনশাআল্লাহ পারবো। তাহলে আমাদের জ্যামিতিক সমান্তর কিন্তু ক্লিয়ার হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা টপিক। আচ্ছা, তোমাদের আরো প্রশ্ন থাকলে আমাকে বলিও, আমি যেগুলো দিছি সব ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, ডিউতে আসছে, আর ইউতে আসছে, বোর্ড পরীক্ষা আসছে, তো ওগুলাই দিছি, ওগুলো প্র্যাকটিস করালাম আর কি। আরো আছে অনেক, অনেকগুলাই আছে এখন, ওই বই দেখেই করালাম প্র্যাকটিস। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আরেকটা জিনিস। সেটা কি? সেটা হচ্ছে যে আলোক সমানুকে দিবে। আলোক সমানতা তো অনেক ইজি। আলোক সমানতা দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আমাকে মনে রাখতে হবে যে একটা কার্বনের সাথে 4টা ভিন্ন ভিন্ন জিনিস যুক্ত থাকতে হবে। 4টা ভিন্ন ভিন্ন জিনিস যখন যুক্ত থাকবে তখন আমি ওই কার্বনটাকে বলবো কাইরাল কার্বন। এই কার্বনটাকে আমি কি বলবো? তখন এই কার্বনটাকে আমি বলবো কাইরাল কার্বন। তার মানে একটা কার্বনের সাথে যদি 4টা আলাদা আলাদা হাত যুক্ত থাকে, মানে 4টা পুরাই ভিন্ন হাত, তখন আমি তাকে বলবো কাইরাল কার্বন। আমরা এখন চেক করব কোনো যৌগ যদি আলোক সমানতা দিতেই হয় তাহলে তার মধ্যে কাইরাল কার্বন থাকতে হবে। সো লেটস চেক। আচ্ছা, প্রথমে আমরা একটু বইয়ে আসি, আসো। তাহলে আমরা জ্যামিতিক সমানতা বুঝে নিয়েছি। ও, জ্যামিতিক সমানতার কে সিস ট্রান্স সমানতাও বলে। জ্যামিতিক সমানতাকে কি বলে? সিস ট্রান্স সমানতাও বলে। ঠিক আছে। আচ্ছা, অনেকে বলবে সিস ট্রান্স আবার কি? আচ্ছা, সিস কিছুই না। যদি তোমার দেখো একই, যে তখন তোমার 3D ছবিটা আঁকবা তখন তুমি দেখতে পাও যে যদি সিএসটি গুলো একই দিকে থাকে বা একই মূলক একই দিকে আছে, ওটাকে বলে সিস। আর যদি একই মূলক ভিন্ন আলাদা দিকে থাকে তাহলে তাকে বলে ট্রান্স। এটাই, ঠিক আছে, মানে আহামরি কিছু না। আচ্ছা, এগুলো লাগবে না। আচ্ছা, এখানে একটা কথা আছে, সিস্টান সমানতার কিছু ইয়া আছে, কি বলে, বৈশিষ্ট্য। তুমি মনে রাখবা সিস আর ট্রান্স সমানতার ক্ষেত্রে সিসের গলনাঙ্ক ও সুস্থিতি কম। শুধু 2টা কথা মনে রাখবা। কি মনে রাখবো? সিসের গলনাঙ্ক আর সুস্থিতি কম, এই লিখাই আছে। সিসের গলনাঙ্ক আর সুস্থিতি কম। সিসের গলনাঙ্ক এবং সুস্থিতি কি বলতো? কম। মানে সিস সমানতার ক্ষেত্রে গলনাঙ্ক এবং সুস্থিতি কম, তাহলে সিসের বাকিগুলা বেশি। বুঝো, সিসের গলনাঙ্ক সুস্থিতি কম, তাহলে ট্রান্সের গলনাঙ্ক সুস্থিতি বেশি। সিসের গলনাঙ্ক সুস্থিতি কম মানে কি? সিসের বাকিগুলা বেশি, তার ট্রান্সের বাকিগুলা কম। একটা মনে রাখলে মানে 4 অ্যাঙ্গেল থেকে পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুধু মনে রাখবো সিস সমানোর গলনাঙ্ক এবং সুস্থিতি কম, দেখবা। আচ্ছা, এখন আসে এখানে কিটোনের মধ্যে কোন সমানতা দেখা যায়। মানে লিটারালি এই ছকটা হচ্ছে প্রশ্ন করার জন্য একদম পারফেক্ট স্পট। ঠিক আছে, হাজার হাজার প্রশ্ন করা যাবে এই ছক থেকে। এই ছকটা খুব ভালো করে করতে হবে। ওকে, নেক্সট আসো, এখান থেকে আমরা দেখবো যে জেনে রাখো। কি জেনে রাখবো এখান থেকে আমরা? এই যে এইগুলো পড়বা, ডি গ্লুকোজ শক্তি উৎপাদন করে, এল গ্লুকোজ মুক্ত হয়, এল অ্যালানিন সংশ্লেষণে ব্যবহার হয়, ডি অ্যালানিন বাদ করে, এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন আসো কোনো যৌগের মধ্যে কাইরাল কার্বন কিভাবে আছে আমরা কিভাবে দেখবো। একদম সোজা, যে কোনো একটা যৌগ, যেমন বিউটানল 2 এটাকে যদি আমরা নিই, ঠিক আছে, সে এই বিউটানল 2 এটাকে ধরো আমরা নিলাম। ধরো আমরা এই বিউটানল 2 এই যৌগটাকে আমরা নিলাম। এখন ধরো এই বিউটানল 2 কে, এই যৌগটাকে যদি দিকে যদি তুমি ভালো করে খেয়াল করো, তুমি দেখবা, দেখো এখানে কি কি আছে। তুমি দেখতে পাচ্ছ এখানে, আমি দেখো এখানে ভালো করে, এখানে এই যে কার্বনটা, এই যে কার্বনটা, আমি যেটাকে হচ্ছে এটা দিয়ে মার্ক করি, এই যে দেখছো কার্বনটা, এই কার্বনটার এই হাতে কি আছে বলতো? মিথেন, মিথাইল মূলক। এই হাতে কি আছে বলতো? ওইচ মূলক আছে। এই হাতে কি আছে বলতো? হাইড্রোজেন মূলক আছে। আর এই হাতে কি আছে বলতো? CH2CH3 আছে, রাইট? তার মানে এই কার্বনের 4 হাতে 4টা আলাদা জিনিস আছে। ভালো করে খেয়াল করিও, একটা কার্বনেরই 4 হাতে 4টা আলাদা জিনিস আছে। একটা কার্বনেরই 4 হাতে 4টা আলাদা জিনিস আছে। যেহেতু একটা কার্বনের 4 হাতে 4টা আলাদা জিনিস আছে, এই জন্য এটাকে আমরা বলবো কায়াল কার্বন। ঠিক আছে, আমরা আরো এক্সাম্পল নিই। যেমন ধরো এইগুলো তো সবই মোটামুটি কায়াল কার্বন। আমরা একটা অন্য এক্সাম্পল নিই, হ্যাঁ, পরীক্ষা আসছে এরকম দেখে। ঠিক আছে, তাহলে আমাদের কনসেপ্টটা আরো মোটামুটি ক্লিয়ার হবে। আমি তোমাদেরকে প্রশ্নটা দেখাই, তাহলে বুঝবা তোমরা। বলছে নিচের কোনটা আলোক সমানতা দেখায়, রাইট? আচ্ছা, প্রথমটা হচ্ছে এই যৌগটা, তারপরেরটা হচ্ছে এই যৌগটা, আচ্ছা আমি এটা ঠিক করে দিচ্ছি।
তারপরেরটা হচ্ছে এই যৌগটা, আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি এগুলো সব। আর তারপরেরটা হচ্ছে এই যৌগটা। আচ্ছা আসো, তাহলে প্রথমটা হচ্ছে কি CH3 CHNH2 COOH, তারপরটা হচ্ছে এখানে একটা CH3 আসবে এবং হচ্ছে এখানে একটা বন্ড যাবে, এখানে একটা 2 আসবে, সরি 3 আসবে এখানে একটা। আচ্ছা তারপরটা হচ্ছে CH3, তারপর হচ্ছে তোমার CH, এবং তারপর হচ্ছে এখানে ডাবল বন্ড আসবে, এখানে হচ্ছে তোমার CH, এখানে হচ্ছে তোমার CH3, এবং লাস্টে হচ্ছে NH2, CH2 এখানে CH2, এখানেও CH2, এখানে NH2, রাইট। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমাকে বলো তো নিচের কোনটা আলোক সমানতা দেখাবে। প্রথমে আমরা যৌগগুলো খুব মন দিয়ে দেখবো, ঠিক আছে? তো যৌগগুলো মন দিয়ে দেখার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এই যে প্রথম যে যৌগটা, দেখো প্রথম যৌগটার প্রথম কার্বনটার দিকে মনোযোগ দাও, প্রথম যৌগটার প্রথম কার্বনটার দিকে মনোযোগ দাও, খুব তীক্ষ্ণ মনোযোগ দাও। আমি আরো জুম করি, প্রথম যৌগটার প্রথম কার্বনটার দিকে মনোযোগ দাও। এই কার্বনটার সাথে কয়টা হাইড্রোজেন লেগে আছে আমাকে বলো তো? তিনটা। এই কার্বনটার সাথে এই কার্বনটার সাথে কয়টা হাইড্রোজেন লেগে আছে বলো? তিনটা। কয়টা হাইড্রোজেন লেগে আছে? তিনটা। প্রথম কার্বনটার কথা বলতেছি কিন্তু, এই যে কার্বনটা, এই যে এটা। তাহলে এই কার্বনটা তো কার্বন কার্বন হবে না, মানে একটার সাথে তিনটা হাইড্রোজেন লেগে আছে মানে কি তিনটা একই জিনিস, তাহলে এটা কার্বন কার্বন হবে? নো, তাহলে এটা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে পরের কার্বনটার দিকে তাকাবো। এই কার্বনটার সাথে দেখতে পাচ্ছি একদিকে CH3 লেগে আছে, আর আরেকদিকে NH2 লেগে আছে, আরেকদিকে এইচ লেগে আছে। মানে তুমি যদি এটাকে একটু ভিজুয়াল ভাবে রিপ্রেজেন্টেশন করতে চাও তাহলে জিনিসটা তুমি এভাবে দেখবা, এই যে সেই কার্বনটা, এই কার্বনটা, এ পাশে তোমার আছে CH3, উপরে আছে হাইড্রোজেন, নিচে আছে এই যে NH2, আর এ পাশে আছে COOH। এই দেখছো? দেখো একই কার্বন, এই কার্বনের চার হাতে চারটা জিনিস আছে, এই পাশে একটা, এ পাশে একটা, এ পাশে একটা, এ পাশে একটা। দেখছো? ইয়েস, এখানে কিন্তু একটা কার্বন কার্বন আমরা পেয়ে গেছি। বুঝা গেছে? আচ্ছা, পরে আর কার্বন আছে, এই যে একটা কার্বন আছে, এই কার্বনটা কার্বন কার্বন হবে না? হবে না। কেন হবে না? কারণ এই কার্বনের সাথে দুইটা অক্সিজেন যুক্ত আছে। দুইটা অক্সিজেন মানে কি? দুটো তো একই জিনিস। একটা অক্সিজেন থাকলে চান্স ছিল, দুইটা অক্সিজেন, দুটো একই জিনিস, হবে না। শেষ। হ্যাঁ দেখো পরেরটা, পরেরটার ক্ষেত্রে আমরা দেখতেছি একটা প্রথমে একটা কার্বন পাইছি, রাইট? কিন্তু এটা গ্যাঞ্জাম হয়ে গেছে। গ্যাঞ্জামটা হচ্ছে CH3, এই কার্বনের সাথেই তিনটা হাইড্রোজেন লেগে আছে। ভালো করে বুঝো, এই কার্বনের সাথেই তিনটা হাইড্রোজেন লেগে আছে, রাইট? তাহলে তো এটা কার্বন কার্বন হওয়ার চান্সই নেই, গেল। আবার এই CH3 আবার তিনবার আছে, তাই না? তিনবার আছে, এই তিনটা আবার কার সাথে লেগে আছে? এই কার্বনের সাথে। বুঝছো? তাহলে এইটা কার্বন কার্বন হওয়ার চান্স নাই। তারপরে তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করছো, ভালো করে দেখো, যে কোনোভাবে যদি থ্রি থ্রি এই যে থ্রি বা এগুলা যদি লেগে থাকে, এই যে থ্রি আছে, এই যে থ্রি লেগে আছে, তাহলে এগুলো জীবনে কার্বন কার্বন হবে না। আমার কথাটা বুঝা গেছে? একটু চালাক হইতে হবে, একটু চালাক হলে তুমি যদি কোথাও দেখো CH2, জীবনে কার্বন কার্বন হবে না, চান্সই নাই। কারণ দুইটা হাইড্রোজেন আছে ওখানে। তুমি মাথার মধ্যে এইটুকু খাটাবা যে ডাবলের বেশি আছে বা CH3 আছে, অসম্ভব, হতেই পারে না। ঠিক আছে? আচ্ছা গেল। এখন আসো, যদি একটু ভালো বুঝবো আমি আর বলি, তাহলে পরেরটা দেখি। এটাও দেখো স্যাম, এই কার্বনটা কার্বন কার্বন না? এই কার্বনটাই কার্বন কার্বন। এই কার্বনটার সাথে কি লেগে আছে? এখানে একটা CH3 আছে, উপরে একটা হাইড্রোজেন আছে, আবার নিচে কি আছে? ওখানে তো ডাবল বন্ড আছে। ডাবল বন্ড থাকলে তো আলোক সক্রিয় সমানতা দেখাবেই না। ডাবল বন্ড থাকলে আলোক সক্রিয়তা সমানতা দেখাবে? ডাবল বন্ড থাকলে কি দেখাবে? জ্যামিতিক সমানতা। ডাবল বন্ড থাকলে কি দেখাবে? জ্যামিতিক সমানতা। তাহলে এটা জ্যামিতিক সমানতা দেখাবে, এটা চেক করার দরকারই নেই। এই কার্বনটা এই যে কার্বনটা আছে, এটাই কার্বন কার্বন? জীবনও না, এই যে দুটো হাইড্রোজেন লেগে আছে। এই কার্বনটাই কার্বন কার্বন? জীবনও না, দুটো হাইড্রোজেন লেগে আছে। শেষ। আশা করা যাচ্ছে এই এমসিকিউর প্রত্যেকটা অপশনের ব্যাখ্যা তুমি বুঝছো। নিচের কোনটা আলোক সক্রিয় অ্যালকোহল? প্রথমটা হচ্ছে CH3, তারপর হচ্ছে CHOH, CH2, CH3। তারপরেরটা হচ্ছে, এটা হচ্ছে CH3, CHOH, CH3। এর পরেরটা হচ্ছে CH3, CHOH,
টু হবে একটা, CHOH2, CH3, সি, আরে লাস্ট হচ্ছে এটা, এটা হচ্ছে OH, CH2OH। হ্যাঁ, এই চারটার মধ্যে কোনটা আলোক সক্রিয় অ্যালকোহল? এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। আলোক সক্রিয় অ্যালকোহল মানে কি? আলোক সক্রিয় অ্যালকোহল মানে যেখানে কার্বন কার্বন আছে। কেন এ হবে? আচ্ছা, এ নাম্বারের কোন কার্বনটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নাকি 4 নাম্বার? কোনটা কায়াল কার্বন বলো তো? এ নাম্বারের কোনটা কায়াল কার্বন? 2 নাম্বারটা, ইয়েস, সিম্পল আনসার। কারণ দেখো এটা তো হবেই না, 3 আছে না লেখে হবে না, 2 আছে না লেখে হবে না, এটা আছে না হবে না, এটাই একটা আছে। এই হাইড্রোজেনটাকে উপরে দাও, এই ওএইচটাকে নিচে দাও, এটাই অ্যান্সার হবে। আচ্ছা, বি নাম্বারটা কেন হবে না? বি নাম্বারের প্রথম কার্বনটা কায়াল কার্বন না, ওই 3 আছে, হবে না। আবার এদিকে 3 আছে, এটাও হবে না। আচ্ছা, এখন এখানে গ্যাঞ্জাম লাগছে যেটা, সেটা হচ্ছে এটাকে যদি আমরা একটু ব্রড করে দেখি তাহলে আমরা দেখবো কি বলতো, এখানে আছে CH3, এখানে সি, এই হাইড্রোজেনটাকে উপরে উঠাই দিই, হাইড্রোজেনটাকে উপরে উঠাইলাম, ওএইচটাকে নিচে নামাই দিই, ওএইচটাকে নিচে নামাইলাম, আর এইদিকেও দেখো CH3, এই যে প্যাচটা লাগছে এখানে, দেখো একই কার্বন, এখানেও CH3, এখানেও CH3, সেটা হবে না। আচ্ছা, এখানে কি সমস্যা? এখানে কি সমস্যা বলো তো? এখানে দেখো, এই যে দেখো CH3 আছে, হবে না, 3 থাকলে হবে না। আবার এই CH এ দেখো 2 আছে, বলছি না 2 3 থাকলে এখানে থাকলে হবে না, 2 আছে, হবে না, 3 আছে, হবে না, আউট। আবার এখানে দেখো 2 আছে, হবে না, 2 আছে, হবে না, 2 আছে, হবে না, শেষ। এটাও বাদ, এটাও বাদ। আনসার কি বলো তো? আনসার হচ্ছে এ। আমার মনে হয় এর চাইতে ভালো এক্সপ্লেনেশন আর দেওয়া সম্ভব না, এবং এটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট শর্টকাট বা শর্ট মেথড। এগুলো তাহলে এখান থেকে, ও আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের এই বইয়ের যেগুলো দেওয়া আছে বিউটানল 2, মনে রাখবা তোমার বইয়ে যে বিউটানল 2 আছে, মানে 2 নাম্বার, বলি না 2 নাম্বার প্রোডাক্ট নিবো না, ভালো না খারাপ বলি না আমরা, 2 নাম্বার জিনিস নিবো না আমরা। তুমি রাখবা বিউটানল 2, এটা মনে রাখবা, এটা খুব আসে পরীক্ষাতে। বিউটানল 2 কিন্তু আলোক সমানতা দিবে, কিন্তু 1 দিবে না, হ্যাঁ। এখানে সব দেওয়া আছে 2 গুলা, এই যে 2 ক্লোরোপ্রোপেন, 2 অ্যামিনো প্রোপানিক অ্যাসিড, 2 হাইড্রক্সি প্রোপানল, 1 ক্লোরোব্রোমোইথেন, এই সবগুলা কি দিবে বলতো? আলোক সমানতা দিবে, ঠিক আছে। এখানে আরেকটা কথা আছে, কথা হচ্ছে যে এই সবগুলা যৌগের মধ্যে কাইরাল কার্বন আছে একটা, এই সবগুলা যৌগের মধ্যে কাইরাল কার্বন কয়টা আছে বলতো? একটা। এই সবগুলা যৌগের মধ্যে কাইরাল কার্বন কয়টা আছে বলতো? একটা। কয়টা আছে? একটা। তো যে সকল যৌগের মধ্যে কাইরাল কার্বন থাকবে একটা, তাদের ক্ষেত্রে সমান। তারপর কাইরাল কার্বন যদি একই রকম একটাই থাকে, তাহলে তাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কাইরাল কার্বন যদি থাকে, সেক্ষেত্রে সূত্র হচ্ছে, আলোক সক্রিয়তা সমানতার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার কি বলতো? n। আমি একটু বুঝাই দিই এটা, হ্যাঁ, এখানে না দেখি, এটা আমি দেখি হেল্পিং শিটে আছে কিনা, তাহলে ওখান থেকে দেখাচ্ছি। এই যে, হ্যাঁ, তাহলে এই যে ভিন্ন কায়াল কার্বন যদি হয় কোথাও, তাহলে আলোক সক্রিয় সমাণু হবে 2 টু দি পাওয়ার n, আর তাদের কোনো মেসো সমাণু থাকবে না। তাহলে আমরা মনে রাখবো, কোনো যৌগের ক্ষেত্রে যদি ভিন্ন কায়াল কার্বন থাকে, তাহলে তাদের কোনো আলোক সমানুতা থাকবে, সরি, মেসো সমানুতা থাকবে না। আর কায়াল কার্বন কয়টা থাকবে? আনসার হচ্ছে 2 টু দি পাওয়ার n। যেমন গ্লুকোজের কায়াল কার্বন কয়টা জানো? 4টা, এটা মেডিকেল আসছিল। এবং এরপরে প্রশ্ন আসে গ্লুকোজের আলোক সক্রিয় সমাণু কয়টা? তাহলে 2 টু দি পাওয়ার 4, মানে কত? 16টা। ঠিক আছে, মুখস্থ রাখতে হবে, এগুলো বই আছে, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, কিন্তু যদি একই রকম কায়াল কার্বন হয়, মানে তুমি একটা একটা যৌগের মধ্যে দেখতেছো 2টা কায়াল কার্বন আছে, 2টা কায়াল কার্বন দেখতে একই রকম, সেক্ষেত্রে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n হবে, আরে 2 টু দি পাওয়ার n - 1 হবে। আর মেসো সমানুটা হবে 2 টু দি পাওয়ার n - 2 / 2। অতটা ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, এটা দেয়। ঠিক আছে, এই যে এটা ভিন্ন রকম কায়াল কার্বন, এটা বেশি ইম্পর্টেন্ট। তাও সূত্রটা একটু মনে রাখাটা ভালো, তোমার বইয়ে দেওয়া আছে তো, জন্য বলে দিলাম। আমি যে 2টা কেস বলছি, 2টা কেসই তোমার বইয়ে বলা আছে। একটা হচ্ছে একই রকম কায়াল কার্বন থাকবে, আর একটা হচ্ছে ভিন্ন রকম কায়াল কার্বন থাকবে। যদি একই রকম কায়াল কার্বন থাকে তাহলে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। আর যদি ভিন্ন রকম যদি ভিন্ন রকম কায়াল কার্বন থাকে তাহলে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। আর যদি একই রকম কায়াল কার্বন থাকে তাহলে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1। আর একই রকম ভিন্ন রকম কায়াল কার্বন থাকলে কোনো মেসো সমাণু থাকবে না, একই রকম কায়াল কার্বন থাকলে মেসো সমাণু থাকবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, অনেকে বলতে পারো এখন ভাই যে মেসো সমাণু আবার কি ভাই, এটা তো আমি বুঝি না, আমি বলবো তোমাকে, ওয়েট। আচ্ছা, এখন আসো মেসো সমাণুটা কি একটু বুঝাই দিই। আচ্ছা, তাহলে এগুলো দেখবা ভিন্ন, এই যে বললাম ভিন্ন যদি থাকে, এই যে যেমন দেখো এটা, ঠিক আছে, দেখবা এগুলো। আচ্ছা, ডায়াস্টেরিমার এগুলো পড়বা। আচ্ছা, তো এই যে যদি 2টা আলোক সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হয়, তাহলে পরস্পরের ডায়াস্টেরিমার বলে। যেমন আমরা একটু আগে দেখছিলাম এনানসিওমারিজম, মনে আছে? ওই যে 2টা, এটা এই 2টাতে বলছিলাম যে এটা আলোকে ডান দিকে ঘোরায়, এটা বাম দিকে ঘোরায়।
যতটুকু ডান দিকে ঘোরায়, যেমন 2, এটা -2 ঘোরায়, এটা +2, এটা -2, এটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, এটা পরস্পরের এনানসিওমার। কিন্তু ডায়াস্টেরিওমার যেগুলো, এগুলো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে না, ঠিক আছে? এগুলো আলোক সমাণু, তবে দর্পণ প্রতিবিম্ব হবে না, ঠিক আছে? দেখবা এগুলা। আচ্ছা, এই যে মুখস্থ করতে হবে যে দুইটা সদৃশ প্রতিসম যদি কার্ল কার্বন থাকে তাহলে কনফিগারেশন সম্ভব 3টা, এটা মুখস্থ করবা, ঠিক আছে? আবারও খেয়াল করো, এখানে দুইটা কথা আছে খুব ইম্পর্টেন্ট, একটু চেঞ্জ ধরতে পারবা না কিন্তু, ঠিক আছে? ভালো করে শোনো, যদি দুইটা ভিন্ন কার্ল কার্বন থাকে তাহলে সূত্র কি? 2n বলছিলাম না, তারপরে 2 মানে কত? 4টা। কিন্তু কি বললাম, যদি দুইটা একই রকম কার্ল কার্বন থাকে তাহলে সূত্র হচ্ছে 2n-1, তখন কত হচ্ছে? 2 - 1, তাই না? তাহলে আলটিমেটলি কত হবে? সরি, 2 - 2 - 1 আসবে। সরি সরি সরি, এটা হচ্ছে এটা কই, এই যে এই মাইনাস, এটা কিন্তু এই সূত্রটা কিন্তু এরকম হবে, হ্যাঁ আমি এটা ঠিক করে দিই, এটা হচ্ছে 2n-1 এরকম হবে, হ্যাঁ। আর এন থেকে কিন্তু এক বাদ না, ভালো করে বুঝো, এন থেকে এক বাদ না, বুঝছো? এটা হচ্ছে 2n, তার থেকে এক বাদ, এটা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আশা করা হচ্ছে পারবা, ঠিক আছে? এটা মনে রাখো একটু, যে যদি সদৃশ কার্ল কার্বন হয় দুইটা তাহলে কিন্তু সমান 3টা, কিন্তু যদি বিসদৃশ কার্ল কার্বন হয় তাহলে 2 মানে কয়টা? 4টা আলোক সমান, ঠিক আছে? এটা পরীক্ষাতে আসে। আচ্ছা, এইটাই দে। আচ্ছা, গেল। এরপর আসো এখান থেকে আমরা আর কি লাগবে, ভিন্ন রকম কার্ল কার্বন মানে হচ্ছে, দেখো এটা কিন্তু একটা যৌগ, রাইট? এই যৌগটার মধ্যে তুমি যদি ভালো করে খেয়াল করো, দেখো কার্ল কার্বন কিন্তু আছে দুইটা, দেখছো? এই দুইটা সি এর পাশে স্টার আছে, রাইট? এটা একটা কার্বন, রাইট? এই কার্বনের সাথে দেখো তো, এইদিকে একটা মিথাইল মূলক, এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে একটা ব্রোমাইড, আর এইদিকে পুরা একটা জিনিস লেগে আছে, রাইট? এইটুকু বুঝছো? ভালো করে খেয়াল করো, এখানে প্রথম যে কার্বনটা, চারটা হাত আমি দেখাইছি, ভালো করে দেখো চারটা হাতে কি কি লেগে আছে। এইটা মিথাইল, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, এটা হচ্ছে ব্রোমাইড, আর এটা হচ্ছে তোমার পুরাটা, হয়েছে? এখন আমি যদি এটা মুছে দিই, সে আমি হচ্ছে এখান থেকে এরেজার দিয়ে আমি হচ্ছে এটা, এই যেগুলো মুছে দিলাম, সে, হ্যাঁ আমি এখন ওই যে এই যে পরের যে কার্বনটা, এই কার্বনটার ক্ষেত্রে দেখবো, তুমি দেখো এই কার্বনটার সাথে পুরা এটা একটা লেগে আছে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, বুঝছো? তো তুমি দেখতে পাচ্ছ প্রথম কার্বনটার সাথে যারা যারা লেগেছিল, দ্বিতীয় কার্বনটার সাথে কি তারাই লেগেছিল? আলাদা। খেয়াল করছো? সবকিছু একই হইলেও ক্লোরিনটা আর, দেখছো ক্লোরিনটা আর ব্রোমিনটা আলাদা হবে, তাই না? প্রথমটার সাথে ব্রোমিন লেগেছিল আর দ্বিতীয়টার সাথে ক্লোরিন লাগছে, খেয়াল করছো? কার্বন কার্বন দুইটা, এবং দুইটার সাথে আলাদা আলাদা জিনিস লেগে আছে, দ্যাট ইজ কল্ড ভিন্ন কাইরাল কার্বন। এখন কোন যৌগের ক্ষেত্রে যদি এরকম দেখা যায় যে এই যে দুইটা, আমি একটা যৌগের মধ্যে দুইটা কার্বন কার্বন পাইছি এবং দুইটাই সেম, সেম মানে একই রকম দেখতে, হ্যাঁ, যেমন এখানে কি দিছে কিনা আমি জানি না, আহ এটা এই যে এটার ক্ষেত্রে দেখো, এই যে এটার ক্ষেত্রে দেখো, এখানকার যে কার্বন কার্বনটা আর এখানকার যে কার্বন কার্বনটা, দুইটা সেম টু সেম, দেখো তুমি মিলাও, দেখো এখানে এর সাথে লেগে আছে কি, এর সাথে কি লেগে আছে, একদম সেম, এর সাথে C+H, এর সাথে C+H, এদিকেও হাইড্রোজেন, এদিকেও হাইড্রোজেন, এদিকে OH, এদিকে OH, একদম সেম। এইটাকে আমরা বলবো একই কার্বন কার্বন, বুঝা গেছে? একই কার্বন কার্বন, একই রকম দুইটা কার্বন কার্বন, সদৃশ কিন্তু দুইটা কার্বন কার্বন, ক্লিয়ার হয়েছে? সদৃশ কিন্তু দুইটা কার্বন কার্বন, বুঝে গেছে? আর আরেকটা ক্ষেত্রে কি, মানে বিসদৃশ কিন্তু দুইটা কার্বন কার্বন। আচ্ছা, তো যদি বিসদৃশ হয়, ভিন্ন দুইটা কার্বন কার্বন হয়, সমান হবে 4টা, আলোক সমান 4টা, কিন্তু যদি সদৃশ হয় হবে 3টা, এইটাই পার্থক্য। আচ্ছা, গেল। তো এখানে হচ্ছে এগুলা দেখতে হবে। ও, আহ মেসো সমাণু, এই যে মেসো সমাণু কোনটা, ও আরেকটা জিনিস আছে। এখন আমি যেটা তোমাকে দেখালাম একটু আগে, যে যদি কোনো যৌগের ক্ষেত্রে একই রকম দুইটা কার্বন কার্বন থাকে, তখন যেটা হয়, ওর উপরের পোর্শন আলোকে যেদিকে ঘুরায়, নিচের পোর্শন আলোকে তার উল্টা দিকে ঘুরায়, পুরো যৌগটা নিষ্ক্রিয় হয়ে যায়। টোটাল 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 কথা, আলো একদিক দিয়ে ঢুকলো, উপরের দিকটা একদিকে আলো ঘুরাইলো, নিচের দিকটা তার উল্টা দিক ঘুরাইলো, আলোটা যখন বের হবে যে দিক দিয়ে ঢুকছিল অমনি বের হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে এটা যৌগের ভিতরের ঘাপলা, কিন্তু এটা বুঝো, এটা যৌগের ভিতরের ঘাপলার জন্য, ভিতরের গঠনের জন্য কিন্তু এটা চেঞ্জ হয়েছে। এই যৌগটাকে বলে মেসো যৌগ। অনেকে মেসো যৌগ আর রেসিমিক মিশ্রণ দুটাকে এক বানায় ফেলে, নো, রেসিমিক মিশ্রণ ইজ কমপ্লিটলি আলাদা থিং, ওইটা আলাদা জিনিস। রেসিমিক মিশ্রণ হচ্ছে, আমি যদি একটা ডি
আর একটা এল, মানে ডি সমান একটা এল সমান বা ডিএল, হ্যাঁ, নিয়ে বা অ্যানানসিউমার, পরস্পর অ্যানানসিউমার দুইটাকে নিয়ে এসে একসাথে মিক্সার করি, ঘাট মানে কি বলে, ঘাটনি দিয়ে, কি বলে, ঘুটনি দিয়ে ঘেটে একসাথে যদি খিচুড়ি বানাই, ডিএল মিশ্রণ, ওইটা হচ্ছে অ্যানানসিওমারের মিশ্রণ, ওটাকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ। ওটাও কিন্তু আলোক নিষ্ক্রিয়। এই রেসিমিক মিশ্রণও কিন্তু আলোক নিষ্ক্রিয়, রেসিমিক মিশ্রণও কিন্তু আলোক নিষ্ক্রিয়, কিন্তু ওইটা অভ্যন্তরীণ গঠনের জন্য হয় না, ওখানে ডি আছে, এল, আলাদা আলাদা যৌগ আছে, ঠিক আছে। কিন্তু যেটা তোমার মেসো যৌগ, মেসো একটা যৌগ, ওই যৌগটার অভ্যন্তরীণ গঠনের জন্যই কি হয় বলো তো, আলটিমেটলি আলোর দিকটা ঘুরে যায়। বুঝা গেছে? এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আশা করি বুঝছো। আচ্ছা, এই দেখো, দেখো দুইটা ভিন্ন বা অসদৃশ অপ্রতিসম কার্বন, এটার আলোক সমান কয়টা হবে? 2^2, মানে 4টা। বুঝে গেছে? আবার অ্যালডো পেন্টোজের কার্ল কেমন কয়টা বলো? 3টা, তাহলে কত? 2^3, মানে 8টা। ঠিক আছে, তাহলে এগুলো দেখবা। যে গ্লুকোজের কার্ল কেমন কয়টা বলো? 4টা, তাহলে আলোক সমান কয়টা হবে? 16টা। মুখস্থ করতে হবে, ঠিক আছে, দেখবা। আচ্ছা, এগুলা যা বলা আছে দেখিও। তবে এগুলা আমি বলে দিই একটা জিনিস, আহামরি ইম্পর্টেন্ট না। তোমার যদি পেঁচায় মেডিকেলে যদি আসে বা ভার্সিটি গুলোতে, তুমি চাইলে চেক করতে পারো। সর্বোচ্চ পেঁচায় কোনটা জানো? ওই যে দুইটা ভিন্ন কায়াল কার্বন আর দুইটা একই রকম কায়াল কার্বন, ওইখানে প্যাঁচটা মারে। ঠিক আছে, সূত্রটা আমি আসলে একটু দেখতে হবে আমাকেও। আমার তো মনে হচ্ছে, কারণ দেখো, যদি আমি 2n-1 দিই, তাহলে তো 2^2-1, মানে 2^1 হয়ে যাচ্ছে, তাহলে সমান তো দুইটা হয়। অবশ্য ওটা ঠিকই আছে একদিক থেকে। কেন ঠিক আছে জানো? কারণ আমরা তো ওখানে শুধু আলোক সক্রিয়তা তো গুনতেছি, মোট সমাণু কিন্তু গুনতেছে না। হ্যাঁ, ঠিকই আছে, বুঝছি। ওটা ওই n-1ই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে নাও এখানে, ঠিকই আছে। এই যে এটা n-2, আমি যেটা লিখছি এটাও ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা অন্য কাহিনী হয়েছে। এখানে আছে 2n-1, এখানে একটা -1 হবে, ঠিক আছে। এটা শুধু আলোক সক্রিয় সমাণু, আর এটা মেসো সমাণু, রাইট। এবং এই দুটো যোগ, আমি যে সূত্রটা দিয়েছিলাম ওটাতে একসাথে দুটাই বের হবে, দরকার নেই ওটাতে বেশি পেঁচাবে, ঠিক আছে। তো যাই হোক, এই হলো কাহিনী।